আবারও সবাইকে স্বাগত। আমি পম্পা বিশ্বাস। এসওডব্লিউবি এর সেকেন্ড সেমিস্টার মেন্টাল ওয়েলবিং নিয়ে চলে এসেছি। আগের ভিডিওতে তোমরা পার্ট 1 করেছো, যেখানে মেন্টাল ওয়েলবিং এর প্রথম দুটো ইউনিট আমি কভার করেছিলাম। আজকে সেকেন্ড পার্টটা, যেখানে আমি লাস্ট দুটো ইউনিট কভার করব। তার সঙ্গে কভার করব কোয়েশ্চেন আনসার্স রিলেটেড উইথ দিস চ্যাপ্টার। তো টপিক ফর টুডে ইজ, প্রথমেই রিস্ক ফ্যাক্টরস ইন মেন্টাল ইলনেস পড়াবো, এবং তারপরে এই রিস্ক ফ্যাক্টরসটাকে আমি বেসিক্যালি তোমাদের যা যা সিলেবাসে আছে, যে যে রিস্ক ফ্যাক্টরস গুলো, ওগুলো আমি সুবিধার্থে তোমাদের বায়োলজিক্যাল, এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল, সাইকোলজিক্যাল অ্যান্ড লাস্টলি লাইফস্টাইল অ্যান্ড বিহেভিয়ারাল পার্টে আমি ভাগ করে দিচ্ছি, যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। এবং লাস্টলি আমরা রিস্ক ফ্যাক্টরস পড়ার পরে কিভাবে সেই রিস্ক ফ্যাক্টরস গুলোকে ট্যাকেল করব, মানে টেকনিক্স ফর ইমপ্রুভিং মেন্টাল ওয়েলবিং, সেটা নিয়ে আমরা আলোচনা করবো। এবং সর্বশেষে যেটা বললাম, কিছু কিছু কোয়েশ্চেন আনসার আমরা ডিসকাস করবো। তো চলো ঝটপট এগোই। আচ্ছা, এগোনোর আগে, এটা আমি আগেও ডিসকাস করেছি, আবারও করে একটুখানি আমি বলে দিচ্ছি খুব শর্টে। সেটা হচ্ছে যে টাইপস অফ কোয়েশ্চেন এখানে কি কি আসবে। 2 মার্কসের কোয়েশ্চেন আসবে, 3 মার্কসের কোয়েশ্চেন আসবে, 4 মার্কসের কোয়েশ্চেন আসবে, 6 মার্কসের কোয়েশ্চেন আসবে। 2 মার্কসের কোয়েশ্চেন তোমাদেরকে 4টে দেওয়া হবে এই মেন্টাল ওয়েলবিং থেকে, সেখান থেকে তোমাদের এনি 2 আউট অফ 4 করতে হবে। 3 মার্কসেও তাই, এনি 2 আউট অফ 4, টোটাল 4টে দেওয়া হবে 3 মার্কসের। 4 মার্কসের তোমাদের দুটো কোয়েশ্চেন দেওয়া হবে, সেখানে ইউ হ্যাভ টু অ্যাটেম্প্ট অনলি 1 কোয়েশ্চেন আউট অফ 2। এন্ড সেম 6 মার্কসের কোয়েশ্চেনও ঠিক সেরকম ভাবে 4 মার্কসের মতন হবে, যেখানে দুটো কোয়েশ্চেন থাকবে 6 মার্কসের, আর তোমাদের অ্যাটেম্প্ট করতে হবে অনলি 1। সো টোটাল কোয়েশ্চেন ফ্রম দিস পার্ট মেন্টাল ওয়েলবিং হচ্ছে 6, আর টোটাল মার্কস হচ্ছে 20। টোটাল সেমিস্টারটা তোমাদের 40 মার্কসের, যেখানে 20 মার্কস মেন্টাল ওয়েলবিং এর জন্য আর 20 মার্কস সোশ্যাল ওয়েলবিং এর জন্য। তো এইখানটা পার্টিকুলার ফরম্যাটটা এইভাবেই থাকবে। তো চলো এবার টপিকের দিকে আমরা এগোই। রিস্ক ফ্যাক্টরস ইন মেন্টাল ইলনেস, আগেই বলছি তোমাদের যা যা রিস্ক ফ্যাক্টরস আছে আমি খুব তোমাদের সুবিধার্থে মেইনলি 4টে ভাগে ভাগ করে দিয়েছি, তার মধ্যে আমরা সাব পার্টস গুলো পড়বো। তো প্রথমেই বায়োলজিক্যাল, সেকেন্ডলি এনভায়রনমেন্টাল এন্ড সোশ্যাল, thirdly we will read about the psychological risk factors in mental illness, and lastly we will study the lifestyle and the behavioral part. Okay, chalo, let's come to the biological factors. জৈবিক প্রবণতা, জেনেটিক প্রিডিসপোজিশন, যে কোনো রকমের রোগ হোক, সেটা ফিজিওলজিক্যাল রোগ হোক, সাইকোলজিক্যাল ডিসঅর্ডার্স হোক, সব কিছুতেই কিন্তু আমরা যখনই আমরা ট্রিটমেন্টের জন্য যাব, কোনো কনসালটেন্টের কাছে যাব, তখনই কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করবে ফ্যামিলি হিস্ট্রিতে কারো কোনো এরকম অসুবিধা আছে কিনা। এবং এইটাই হচ্ছে জেনেটিক প্রবণতা, যে জিনস আমাদের এমন ভাবে কম্বাইন করে, আমরা এমন ভাবে কিছু কিছু জিনস ইনহেরিট করে থাকি, যার ফলে কিন্তু আমাদের যে কোনো রকম রোগ হওয়ার সম্ভাবনা আছে, যেটা কিন্তু জিন ভ্যারিয়েন্টস এর মধ্যে আছে। তো এখানটাই কি বলা হচ্ছে, দেখো, জেনেটিক প্রিডিসপোজিশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিকেন্ট রিস্ক ফ্যাক্টরস অফ মেন্টাল ইলনেস রাদার দ্যান আ সিঙ্গেল জিন কজিং আ ডিসঅর্ডার। মানে একটা জিন হয়তো নয়, কিন্তু most mental conditions arise from a complex interplay of hundreds of thousands of genetic variants। মানে একটা জিন নয়, 100,000 জেনেটিক ভ্যারিয়েন্টস এর কম্বিনেশনে, কি কম্বিনেশন হবে সেটা এখনো পর্যন্ত মিস্ট্রি, ডিসকভার হয়নি। তো এরকম কম্বিনেশন কিন্তু নানা রকম আমাদের সমস্যা, এখানটা যেহেতু আমরা মেন্টাল ইলনেস এর কথা বলছি, মেন্টাল ইলনেস অ্যারাইজ হতে পারে। তো এবার দেখো, আর একটু ডিটেলে যখন আমরা যাব, সেখানটা দেখো, এখানে হচ্ছে ভালনারেবিলিটি, জেনেটিক ভালনারেবিলিটি কনসেপ্টটা আমরা পড়বো। প্রথমে হচ্ছে পলিজেনিক। পলিজেনিক মানে মোর দ্যান ওয়ান, মাল্টিপল। তো এখানটা ওই কথাটাই বলা হচ্ছে যে মোস্ট ডিসঅর্ডার আর পলিজেনিক, মিনিং they result from the combined effect of many small genetic variants। মানে অনেকগুলো জিন মিলেমিশে, অনেকগুলো জিনের ভ্যারিয়েন্ট মিলেমিশে কিন্তু তোমার আলটিমেটলি ডিসঅর্ডারটা হবে, একটা জিনের জন্য নয়। থ্রেশহোল্ড এফেক্ট, থ্রেশহোল্ড মানে লিমিট তুমি ক্রস করছো, ফাইনাল যে তোমার মাত্রাটা আছে সেটা যখন ক্রস করে ফেলছো। An individual can carry many risk genes without ever becoming ill। মানে আমরা জিনস, রিস্ক জিনস যেগুলো আর কি, যেখান থেকে ডিসঅর্ডার হওয়ার সম্ভাবনাগুলো আছে, পসিবিলিটিস আছে, সেগুলো আমরা ক্যারি করি, কিন্তু কেরিয়ার হলেই যে সেটা রিফ্লেক্টেড হবে, বাইরে প্রকাশিত হবে সেটা নয়। কখন সেটা প্রকাশিত হয়? ইন দ্য কেস যখন আমাদের জেনেটিক লোড প্রচন্ড বেশি হয়ে যাবে, কিংবা আমাদের এনভায়রনমেন্টাল যে স্ট্রেস ফ্যাক্টরস গুলো আছে, নানা রকম আমাদের পরিবেশের মধ্যে যে নানা রকম ফ্যাক্টর যেগুলোর দ্বারা আমাদের অনেক রকম স্ট্রেসেস হয়, ডিপ্রেশন হয়, সেগুলো যদি থ্রেশহোল্ড ক্রস করে আর কি, লিমিট যদি ক্রস করে যায়, তাহলে কিন্তু আমাদের এই বায়োলজিক্যাল প্রবলেমস গুলো হতে হয়।
ঠিক আছে, এবার আমরা পড়ে নেবো। দেখো জিন এনভায়রনমেন্টের ইন্টারাকশন কি, মানে হেরিডিটি আর এনভায়রনমেন্টের ইন্টারাকশন তো অবশ্যই, মানে আমাদের পুরো আচরণটাই কিন্তু এই হেরিডিটি আর জিনের ইন্টারাকশনের মধ্যে নির্ভরশীল। এখানটা দেখো স্ট্রেস সেন্সিটিভিটি কি বলেছে, certain variants of serotonin transporter। এবার আমি একটুখানি হালকা বলে দিই, সেরোটোনিন ইজ আ টাইপ অফ নিউরোট্রান্সমিটার, যেটাকে আমরা হ্যাপি হরমোন বলি, আমাদের মুড এনহ্যান্স করতে করে। তো নিউরোট্রান্সমিটার হচ্ছে কোথায়, নার্ভ এন্ডিংস এ থাকে, অ্যাক্সন এন্ডিংস এ থাকে, কিছু কিছু কেমিক্যালস থাকে আমাদের যে নার্ভ ইম্পালসেস গুলো যে লাফিয়ে লাফিয়ে যায়, সেটা কি হয়, এনহ্যান্স হয় উইথ দ্য হেল্প অফ দোজ কেমিক্যালস, উই কল ইট নিউরোট্রান্সমিটার। এবং নিউরোট্রান্সমিটার জন্য কিন্তু ইম্পালসেস গুলো সঠিকভাবে পৌঁছায় ইন্টারপ্রিটেশনের জন্য। তো এবার দেখো সেরোটোনিন ট্রান্সপোর্টার জিন মে মেক অ্যান ইন্ডিভিজুয়াল মোর লাইকলি টু বিকাম ডিপ্রেসড। এই যে আমাদের হ্যাপি করার সঙ্গে সেরোটোনিন রিলেটেড। এবার সেরোটোনিনের ইমব্যালেন্স হলে কি হবে, অবভিয়াসলি আমাদের হ্যাপিনেস চলে যাবে, ডিপ্রেশন হবে। ফলোইং এ মেজর লাইফ স্ট্রেসেস লাইক জব, loss or grief. In contrast, some without the variant might remain resilient under the same stress. এখানটা যেটা বলছে সেটা হচ্ছে লাইফে যে স্ট্রেসেস নানা রকম, সেগুলো তো আমরা প্রতি মুহূর্তে রিয়াক্ট করে চলেছি, ব্যালেন্স করার চেষ্টা করছি নিজেকে, রিয়াকশন করে কেউ কেউ পারছে কেউ কেউ পারছে না। এইখানটাই বলছে যে সেম সিচুয়েশন, মনে করো চাকরি হারিয়ে গেল, অবভিয়াসলি আমার তো খুব খুশি হবে তা তো নয়, আমি ভেঙে পড়বো, আমার ডিপ্রেশন হবে। এবার যদি তাদের মধ্যে কেউ একজন যদি মনে করে এই সেরোটোনিন ভ্যারিয়েন্ট ট্রান্সফার জিন, মানে এই জিনটা ক্যারি করে যেটা সেরোটোনিন ভ্যালেন্স আছে, সেইখানের তার ক্ষেত্রে কিন্তু মেন্টাল ডিসঅর্ডার হওয়ার সম্ভাবনা কিংবা তার ইমব্যালেন্স হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি, যে কিনা ক্যারি করছে ভ্যারিয়েন্টস অফ সেরোটোনিন ট্রান্সপোর্টার জিন। ওকে, এবার ট্রিগারিং ইভেন্ট দেখো কখন আমি ট্রিগার্ড হয়ে যাচ্ছি, ফর দোজ উইথ হাই জেনেটিক রিস্ক অফ স্কিজোফ্রেনিয়া। স্কিজোফ্রেনিয়াও একটা মেন্টাল ডিসঅর্ডার, যেটা খুব সিভিয়ার একটা মেন্টাল ডিসঅর্ডার। স্কিজোফ্রেনিয়া কথাটার মানে হচ্ছে, স্কিজো মানে স্প্লিট, ফ্রেনিয়া মানে ব্রেনের স্প্লিটিং হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এইখানটা হচ্ছে যেখানে আমরা খুব হালকা করে যদি আমি বলি, তাহলে হচ্ছে যে তোমার আউটার ওয়ার্ল্ড থেকে তোমার পুরো কানেক্টিভিটি নষ্ট হয়ে যাচ্ছে, যেখানে তুমি ঠিকঠাক করে রিয়াক্ট পর্যন্ত করতে পারছো না তোমার এনভায়রনমেন্টের সঙ্গে। ইটস আ ভেরি সিভিয়ার ফর্ম অফ সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, ইটস আ সাইকোটিক ডিসঅর্ডার। তো এবার দেখো যে স্কিজোফ্রেনিয়া জেনেটিক রিস্ক ক্যারি করছে, তাদের কিন্তু মনে করো এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস লাইক অ্যাডোলেসেন্ট সাবস্টেন্স ইউজ অর আরবান লিভিং ক্যান ট্রিগার দ্য অনসেট অফ দ্য ইলনেস। মনে করো আমার লাইফস্টাইলটা, মনে করো দুজন ব্যক্তির লাইফস্টাইলটা খুব ঠিকঠাক নয়, মানে হেলদি লাইফস্টাইল নয়, তারা অনেক বেশি ইরেগুলার লাইফস্টাইল লিড করছে, মনে করো কোনো সাবস্টেন্সের প্রতি ডিপেন্ডেন্সি হয়ে গেছে, এরকম যদি দুজনের লাইফস্টাইল হয়, তার মধ্যে যদি একজন এই স্কিজোফ্রেনিয়া জিন এই রিস্ক ফ্যাক্টরটা ক্যারি করে, তার কিন্তু বেশি সম্ভাবনা থাকবে যে সে মেন্টালি ইল, কিংবা এই যে স্কিজোফ্রেনিক এই জিনটা বেশি করে রিফ্লেক্টেড হয়ে এই ডিসঅর্ডারটা কিন্তু হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে যায়। ওকে, আচ্ছা এবার আমি আসছি এনভায়রনমেন্টাল আর সোশ্যাল ফ্যাক্টরস এর মধ্যে। প্রথমেই যেটা আসবো এনভায়রনমেন্টাল সোশ্যাল ফ্যাক্টরস এর মধ্যে, homelessness and unemployment. The relationship between homelessness and unemployment and mental health is often described as a vicious cycle where economic instability worsens mental health and declining mental health make maintaining a job or a home significantly harder। মানে কি হচ্ছে বলো, তোমার যদি ইকোনমিক স্টেবিলিটি মানে আর্থিক ভাবে তুমি যদি ঠিকঠাক না হও, তখন কি হচ্ছে তুমি মেন্টালি প্রচন্ড ভাবে তোমার মেন্টাল হেলথ ডিক্রিজ করে যাচ্ছে। কেন ডিক্রিজ করছে, কেন কমে যাচ্ছে, কারণ কি তুমি, তোমার তো সেই ক্ষমতাটাই নেই, এবং সেই ক্ষমতা যদি, আর্থিক ক্ষমতা যদি মানুষের ঠিকঠাক না থাকে, তাহলে তার ডেইলি নিডস গুলো তো সে ফুলফিল করতে পারছে না, পূরণ করতে পারছে না, তখন কি হচ্ছে সে সাফার করছে মেন্টালি, এবং তার ফলে কি হচ্ছে তার কিন্তু বাড়ি চাকরি আরো কঠিন হয়ে যাচ্ছে সামলানোর জন্য, ঠিক আছে। আচ্ছা এবার দেখো দুদিক থেকে বাই ডিরেকশন
রিলেশনশিপ। এখানটা দেখো সোশ্যাল সিলেকশন এখানে কি বলছে, একটা হচ্ছে সোশ্যাল সিলেকশন, একটা হচ্ছে সোশ্যাল কজেশন। দিস থিওরি, সোশ্যাল সিলেকশনের থিওরিটা কি বলছে দেখো, suggests that the individual with a predisposition for mental illness may drift into unemployment or homelessness because their symptoms make it difficult to maintain the high functioning demands of a modern workplace। মানে কি বলছে দেখো তো, কেউ যদি মেন্টালি ইল থাকে, মানসিক ভাবে যদি সুস্থ না থাকে, তার কিন্তু চাকরিটা বজায় রাখা, টিকিয়ে রাখা, আবার চাকরি করছো মানে হচ্ছে তুমি একটা ওয়ার্ক এনভায়রনমেন্টে আছে, তোমাকে তো নিত্য নতুন ডেডলাইন আসছে, কিছু একটা কাজ টাস্ক আছে টাইমের মধ্যে করতে হচ্ছে, সেগুলো যদি তুমি মেন্টালি আনফিট থাকো, তখন তো তুমি সময়ের মধ্যে কাজটা করতে পারছো না, তুমি বসের কাছ থেকে কথা শুনতে হচ্ছে তোমাকে, স্কুলেও যেরকম এনভায়রনমেন্টে তোমাকে প্রজেক্ট দিচ্ছে, এটা দিচ্ছে ওটা দিচ্ছে, নানা রকম কাজ দিচ্ছে, সেখানে তুমি টাইম যদি কমপ্লিট না করতে পারো তোমার মানসিক ভাবে অসুস্থতার জন্য, সেখানটা অনেক রকম ফাংশনে কিন্তু বাধা সৃষ্টি হচ্ছে। সোশ্যাল কজেশনে এবার দিস থিওরি পজেস that the stress of being homelessness or unemployed actually triggered illness due to the cortisol elevation which can trigger depression, anxiety। মানে বলছি যে এই যে আমি মানসিক ভাবে অসুস্থতার জন্য ঠিকঠাক করে কাজ করতে পারছি না, কাজ করার পরে, কাজ না করার জন্য যদি আমি কোনোভাবে চাকরি হারিয়ে ফেলি, তার জন্য কিন্তু আমি আবার করে সাইকেলটা যে বললাম বিশেষ সাইকেল, সেখানে কিন্তু আবার করে আমার ট্রিগার হচ্ছে কি, আমি আবার ডিপ্রেশনে চলে যাচ্ছি। বিকজ জব না থাকলে, চাকরি থাকলে আমি আমার নিডস ফুলফিল করতে পারছি না, এবং নিড ফুলফিল না করতে পারলে আমি আবার অ্যাংজাইটি এবং ডিপ্রেশনের মধ্যে পড়ছি, এবং সেটা করে আবার কিন্তু আমি ঠিকঠাক রেগুলার কাজ করতে পারছি না। আমি শুধু কাজ নয়, আমি বাড়িটাকেও সামলাতে পারছি না, ফ্যামিলি রিলেশনশিপও নষ্ট হচ্ছে, কাছের মানুষের সঙ্গেও রিলেশনশিপ নষ্ট হচ্ছে। তার ফলে দিস ইজ আ সাইক্লিং প্রসেস উইচ কন্টিনিউস। ওকে, চলো এবার সাইকোলজিক্যালি খুব ট্রমাটিক অ্যাকচুয়ালি তোমার এই আনএমপ্লয়মেন্ট, মানে আনএমপ্লয়মেন্ট থাকাটা সাইকোলজিক্যালি খুব ট্রমা। হঠাৎ করে একজন চাকরি করছে আর হঠাৎ করে তার চাকরি চলে গেল, কিংবা একজন যে কিছু করে না আনএমপ্লয়েড এবং যে এমপ্লয়েড, তাদের মধ্যে বেসিক ডিফারেন্সটা দেখো। when someone loses their job they lose, মানে চাকরি হারানোর সঙ্গে সঙ্গে যে তুমি টাকা পয়সা পাওয়া তোমার বন্ধ হয়ে গেল, সেটাও শুধু নয়, তার সঙ্গে সঙ্গে অনেক কিছু ফর এক্সাম্পল একটা টাইম স্ট্রাকচার। মানে আমি যখন একটা চাকরিতে যাচ্ছি, আমি যদি আমার নিজের এক্সাম্পলে বলি যে আমি প্রত্যেকদিন একটা সঠিক টাইমে আমি পৌঁছাই আমার গন্তব্যস্থলে, যেখানে আমি চাকরি করি, আমি এখানে এসেছি একটা সঠিক টাইমে যাতে আমি তোমাদেরকে এই ভিডিওটা প্রেজেন্ট করতে পারি। তো এখানে হচ্ছে যে একটা রিদেম থাকে একটা ডে স্টার্ট করার জন্য, মানে আমি কি উদ্দেশ্য নিয়ে আজকে দিনটা শুরু করব। কালকে আমি লাস্ট তোমাদের এই জাস্ট, এটা তো পার্ট 2 ভিডিও, পার্ট 1 এর ভিডিওতে এই মেন্টাল ওয়েলবিং এর আমি বলছিলাম আর কি যে কি পারপাজে আমি আমার দিনটা শুরু করব। আমার তো ঘুম থেকে উঠে আজকে আমি শুরুটা কি করব, কি চিন্তা নিয়ে আসবো, কি কি টাস্ক আছে, এইটা যদি কারো না থাকে তাহলে আর তার বিছানা থেকে উঠতেই ইচ্ছা করবে না, তার তো কোনো মোটিভ নেই, সামনে তো কোনো লক্ষ্য নেই, গোল নেই, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে সোশ্যাল কন্ট্যাক্ট। হ্যাঁ, এই যে আমি আগেও রিপিট করেছি আমার আগের ক্লাসে, যে যেহেতু আমরা সামাজিক ভাবে সমাজের মধ্যে সবার সঙ্গে মিলেমিশে আছি, মিলেমিশে থাকতে হয়, একা থাকা যায় না, এবং এই সোশ্যাল কন্ট্যাক্টটা খুব খুব দরকার আমার। মানে নিজের দুঃখ, নিজের আনন্দ, নিজের বেদনা, এগুলোকে ভাগ করে নেওয়া যে কত দরকার, সেটা যার যে একাকিত্বর মধ্যে থাকে সে প্রচন্ড ভাবে বোঝে। এবং এই ইন্টারাকশনটা পিপলের কিন্তু আমার মানুষের সঙ্গে, মানে আমার যে একটা আউটার সোসাইটি আছে, আমি রোজ বাইরে বেরোতাম, মনে করো রাস্তায় ঘাটে পথে একই সময় মানুষের সঙ্গে দেখা হচ্ছে, তারাও তাদের গন্তব্যস্থলে যাচ্ছে, কিংবা যেখানে আমি পৌঁছাচ্ছি আমার একটা ওয়ার্ক এনভায়রনমেন্ট, আমার কালিগসরা আছে। তো এইসব মিলিয়ে মিশিয়ে কিন্তু একটা সুন্দর একটা সমাজ গড়ে ওঠে, যেখানে কিন্তু আমরা একে অপরের সঙ্গে অনেক কিছু আদান প্রদান করি, মনের ভাব প্রকাশ করি। তো এইটা কিন্তু স্টপ হয়ে যাচ্ছে যখনই someone is losing a job. Thirdly, collective purpose, the feeling of contributing to a goal. এই যে মিলিত ভাবে কাজ করা, মনে করো একটা টার্গেট দিয়েছে আমার বস, আমাকে সেটা টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে, আমার একটা টিম আছে তার সঙ্গে আমি কাজ করছি, এই যে মিলিত ভাবে যে একটা গ্রুপ ওয়ার্ক, একটা টিম ওয়ার্ক, একে অপরের কথা ভেবে একসঙ্গে মিলে যে কাজ, সবটাই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এখানে কিন্তু তোমার এফিসিয়েন্সি যেটা আর কি, তোমার অনেক সময় মনে হয় না যে তুমি কিছু একটা তোমার কন্ট্রিবিউশন টিমের মধ্যে দিলে, তখন তোমার মনে হচ্ছে আমি এটা টিমকে দিয়েছি, এটার জন্য এটা হলো, তো নিজের মধ্যে একটা
একটা অদ্ভুত ভাবে আত্মবিশ্বাস জেগে ওঠে। এগুলো সব কিছুই কিন্তু যখন সামওয়ান ইজ লুজিং আ জব, দে আর লুজিং ইট টু। এবং লাস্টলি হচ্ছে যখনই তুমি কোনো জব করছো, পজিশন হোল্ড করছো, তখন অবভিয়াসলি তোমার তো একটা আইডেন্টিফিকেশন হচ্ছে, তোমাকে লোকে চিনছে, জানছে। যেরকম আমি যদি এভাবে বলি যে আমরা অনেক মানুষকে তার কাজের মাধ্যমেই জানি। বেসিক্যালি আমরা যখন একটা নতুন মানুষের সঙ্গে পরিচিত হই, আমরা কিন্তু সেকেন্ড কোয়েশ্চেনে জিজ্ঞাসা করি যে হোয়াট ডু ইউ ডু, মানে তুমি কি কাজ করো, তুমি কি স্টুডেন্ট, না তুমি প্রফেশনালি কোথাও আছো এনগেজ। তো এখানটাই হচ্ছে যে আমার যে স্ট্যাটাস আর আইডেন্টিটিটা গড়ে উঠেছে, সেটা কিন্তু চটজলদি পুরোটাই নষ্ট হয়ে গেল যখন আমি আমার চাকরিটা হারালাম। আচ্ছা, নেক্সট যে টপিকটাতে আসবো সেটা হচ্ছে ডিসক্রিমিনেশন অ্যান্ড রেশিয়াল ইনজাস্টিস। দুনিয়াতে, পৃথিবীতে এমন কোনো জায়গা নেই এই ডিসক্রিমিনেশন নেই। নারী পুরুষের ডিসক্রিমিনেশন, ভেদাভেদ, জাতির ভেদাভেদ, রঙের ভেদাভেদ, সব কিছুরই ভেদাভেদ, ঠিক আছে। তো এই ইনজাস্টিস, রেশিয়াল ইনজাস্টিস, ডিসক্রিমিনেশন প্রচুর ভাবে সর্বত্র সবাই যেন কোনো না কোনো ক্ষেত্রে ফেস করে। এবার দেখো, ডিসক্রিমিনেশন এন্ড রেশিয়াল ইনজাস্টিস আর নট জাস্ট সোশ্যাল অর পলিটিক্যাল ইস্যুস, দে আর ফান্ডামেন্টাল ডিটারমিনেন্টস অফ হেলথ। মানে আমরা বেসিক্যালি রেশিয়াল ডিসক্রিমিনেশন, এই ইনজাস্টিস গুলোকে আমরা একটা পলিটিক্যাল কিংবা সোশ্যাল ইস্যু বলে থাকি, কিন্তু অ্যাকচুয়ালি দিস ইজ আ সাইকোলজিক্যাল কি বলবো, ডিস্ট্রেস আমি যদি বলি আর কি, যেটাকে আমরা সাইকোলজিক্যালি বলে থাকি রেশিয়াল ট্রমা। আর রেশিয়াল ট্রমাটা কি, which describes the mental and emotional injury। এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদেরকে মেন্টালি আর ইমোশনালি প্রচন্ড ভাবে ক্ষতিগ্রস্ত করছে, কজ বাই এনকাউন্টার্স অফ রেশিয়াল ডিসক্রিমিনেশন, এই রেশিয়াল ডিসক্রিমিনেশনের জন্য, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এই ইম্প্যাক্ট অনেক মাল্টি লেভেলে হয়। এই রেসিজমের ইম্প্যাক্ট সবার প্রথমে হচ্ছে স্ট্রাকচারাল রেসিজম। কি স্ট্রাকচারাল? আমাদের যে একটা সোসাইটির মধ্যে একটা স্ট্রাকচার আছে। ফর এক্সাম্পল মনে করো হাউজিং, মানে আমরা যে কমপ্লেক্সের মধ্যে থাকি ওখানে একটা স্ট্রাকচার, কিংবা এমপ্লয়মেন্ট, আমাদের চাকরির জায়গায় একটা প্রপার স্ট্রাকচার আছে, কিংবা আমাদের যে লিগাল সিস্টেম, এখানটা কি হয়, এখানটা যখন সোশ্যাল ডিসক্রিমিনেশন হচ্ছে, ঠিক আছে, সেখানটা কিন্তু তোমার মেন্টাল ইলনেস হতে পারে। সেকেন্ডলি হচ্ছে ইন্টারপার্সোনাল রেসিজম, মানে হচ্ছে মানুষে মানুষে যেই ভেদাভেদটা হচ্ছে, এই যে ডেইলি মাইক্রো অ্যাগ্রেশনস অর আনফেয়ার ট্রিটমেন্ট, এই ছোটখাটো একে অপরের সঙ্গে যে দ্বন্দ্ব বিবাদ গুলো হচ্ছে, এবং সেখানে ছোট ছোট আনফেয়ার ট্রিটমেন্ট হচ্ছে। মানে কাউকে ভালোভাবে, মানে আমার সঙ্গে আরেকজন আছে, আমাকে হয়তো ভালো করে ট্রিট করা হলো না, আরেকজনকে হয়তো সেম কাজটাই করছে, তাকে হয়তো বেশি ফেভারিজম, মানে আমরা তো বলি, মানে তোমরাও স্টুডেন্ট হিসেবে তো বলে যে ম্যাম ওকে ফেভার করছে, হয়তো আমাকে করছে না ঠিকঠাক, এরকম একটা মাঝে মাঝে এরকম একটা ফিলিং হয়। তো এইগুলো হচ্ছে ইন্টারপার্সোনাল রেসিজমের মধ্যে পড়ে, যেখানটা বেসিক্যালি তুমি ভেতর থেকেই একটা তোমার ফ্লাইট না হলে ফাইট রিয়াকশন হয়, এবং তোমাকে না কনস্ট্যান্টলি অ্যাক্টিভ করে রাখে আর কি। ফ্লাইট অ্যান্ড ফাইট মিনস যে হয় তুমি সিচুয়েশনটাকে এড়িয়ে যাচ্ছ, ফ্লাইট করছো, পালিয়ে যাচ্ছ, না হলে তুমি ওই সিচুয়েশনটাকে ফাইট করছো, মোকাবিলা করছো। তো এইভাবেই না আমরা এই ছোটখাটো তোমার এই মাইক্রো অ্যাগ্রেশনস গুলো, এই আনফেয়ার ট্রিটমেন্ট গুলো হয় আমি এড়িয়ে যাই, না হলে একটুখানি তর্ক করে ওটাকে ফেস করি। এইভাবে আমরা সিচুয়েশনটাকে ডিল করি, এবং সবসময় আমরা এটার মধ্যে খুব অ্যাক্টিভ থাকি। ইন্টারনালাইজড রেসিজম হচ্ছে, মনে করো একটা গ্রুপ, যারা হচ্ছে সেই গ্রুপটাকেই একটু বাকিরা একটু নিচু স্তরে দেখছে, একটু নেগলেক্ট করছে, সেখানে তুমি অ্যাজ আ পার্ট গ্রুপের তুমি কি ভাবছো, তুমি ভাবছো বোধহয় আমি সত্যি সত্যি আমার ক্যাপাবিলিটিস নেই। তুমি নিজেকে প্রচন্ড হীনমন্যতায় ভুগছো নিজে, এবং নিজেকে প্রচন্ড ছোট করে দেখছো। তো দিস ইজ হোয়াট ইজ internalized racism, where individuals begin to believe the negative stereotype and prejudices directed at their own group. This leads to lower self-esteem, যেটা আমি বললাম, সে নিজের প্রতি লজ্জিত বোধ করছো, এবং হোপলেসনেস, মানে মনে হচ্ছে যেন তুমি you are not capable actually of doing anything. ওকে, এবার এই যে ডিসক্রিমিনেশন, এটার অনেক প্রভাব তো আছে, একটা ডিরেক্ট একটা ইনডিরেক্ট। এবার দেখো ডিরেক্ট ইম্প্যাক্ট অন দ্য ভিকটিমস কিভাবে হয়। বেসিক্যালি অ্যাডাল্টের কথা বলা হচ্ছে। ফর অ্যাডাল্ট এক্সপিরিয়েন্সিং ডোমেস্টিক ভায়োলেন্স, ডোমেস্টিক ভায়োলেন্সও তো এক রকমের বলতে পারো যে
ভিক্টিমাইজড হয় আর কি থ্রু দিস ডিসক্রিমিনেশন। আমি পাওয়ারফুল, তুমি নয়, আমি চাকরি করছি, তুমি নয়, কিংবা তুমি শক্তিতে কম, আমি অনেক বেশি, এভাবে মানে লোকের একটা হয় না সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, ওই সেই পুরনো সেই ইভলিউশনের টাইম থেকে যদি বলো, সেটাই মডিফিকেশন হয়ে হয়ে কিন্তু এইভাবে নানা রকম ভাইলেন্সে পরিণত হচ্ছে। যে আমরা ফট করে চিন্তা করি অনেক সময় তোমরাও হয়তো তোমাদের ছোট ভাই বোনকে মামার কাছে বকা খেলে, ছোট ভাই বোনকে একটা থাপ্পড় দিয়ে দিলে কিংবা রেগে গেলে ওর উপরে রাগটা ঝাড়লে, তো কারণ কি কারণে ঝাড়লে, কি কারণে রাগ দেখালে? তুমি জানো যে মা বাবা হয়তো তোমার থেকে শক্তিশালী, তোমার থেকে পাওয়ারফুল, তুমি তাকে করতে পারবে না, অমান্য করা উচিত না। এবং বোন কিংবা ভাই কি করছে, সে তো অনেক ছোট, তাকে আমি শাসন করতে পারবো, আমার উইকার অ্যাকচুয়ালি, তো আমি তার থেকে ফিট, তো আমি ডমিনেট করবো। তো দিস ইজ দ্য প্রসেস। অন্য ফর্মে, যে কোনো ফর্মে, অনেক রকম আলাদা ফর্মে কিন্তু এইভাবে কিন্তু এই বেসিক্যালি এই কনসেপ্টটা নিয়েই কিন্তু মানুষ আর কি মাথার মধ্যে রেখে এইভাবে আচরণ করে। তো এই ডোমেস্টিক ভায়োলেন্স, দ্য সাইকোলজিক্যাল টোল ইজ often categorized as trauma informed risks. The risk isn't just about physical injury, মানে ডোমেস্টিক ভায়োলেন্সের দ্বারা যে ফিজিক্যালি ইনজুরি তো হচ্ছে, কিন্তু ওখানেই কিন্তু থেমে যাওয়া নয়। ইটস অ্যাবাউট দ্য সাইকোলজিক্যাল ইরোশন কজ বাই লিভিং ইন আ স্টেট অফ কনস্ট্যান্ট ফিয়ার, মানে এই বুঝি আমার আবার করে আমার উপর পড়লো, এই বুঝি আমার উপর আবার আঘাত হলো, এই বুঝি কোনো একটা অশান্তি হলো, কোনো একটা সিচুয়েশনে অ্যারাইজ হলো আবার ওরকম। তো সবসময় যেন মানুষ একটা ভয়ের মধ্যে আছে, আতঙ্কের মধ্যে আছে, মানে শুধুমাত্র যে ফিজিক্যালি সে ইনজিওর্ড হচ্ছে সেটা নয়, প্রচন্ড ভাবে সাইকোলজিক্যাল ইনজুরি হচ্ছে ডিউ টু দিস কনস্ট্যান্ট ফিয়ার। আচ্ছা, এবার দেখো এই ডোমেস্টিক ভায়োলেন্স কিন্তু প্রচন্ড ভাবে, যেটা আমরা অনেক সময় নোটিস হয়তো করছি, কিন্তু তার কোনো সমাধান হয়তো সেভাবে করে উঠতে পারছি না, অনেক সময় যেন সাইলেন্ট হয়ে যায়। দ্য ইম্প্যাক্ট অন দ্য চিলড্রেন, দ্য স্মলেস্ট ভিক্টিম, ভেরি ভেরি এসেনশিয়াল। এরকম একটা সিচুয়েশনে চিলড্রেন ডু নট হ্যাভ টু বি ফিজিক্যালি হিট টু বি হার্মড। বাচ্চাদেরকে যে সবসময় তুমি আঘাত করছো ফিজিক্যালি এবং তারপরে তাদের ক্ষতি হচ্ছে তা নয়, অনেক রকম ভাবে ডিফারেন্টলি অনেক ভাবে ক্ষতি হতে পারে। এখানটা দেখো, তারা যদি ভায়োলেন্স কে দেখে, উইটনেসিং ভায়োলেন্স অর লিভিং ইন আ হাই কনফ্লিক্ট হোম, মানে সারাক্ষণ ধরে যেই বাড়িটাতে ঝগড়া ঝাঁটি অশান্তি হয়ে চলেছে, সেইগুলো দেখছে যখন, যখন ওরকম একটা পরিবেশে তারা থাকছে, তখন কিন্তু দ্যাট ইজ সাফিসিয়েন্ট, যথেষ্ট টু ট্রিগার লং টার্ম মেন্টাল হেলথ রিস্ক। সেখান থেকে কিন্তু তাদের মেন্টাল হেলথের অনেক রকম রিস্ক তৈরি হতে পারে। তারা কিন্তু প্রচন্ড ভাবে সতর্ক হয়ে যেতে পারে, একটু আওয়াজেই তারা প্রচন্ড কেঁপে উঠলো, হাইপার ভিজিলেন্ট, একটুখানি কেউ এই পিছন থেকে ডাকলো সে চমকে উঠলো। এইসব সিমটমস থেকে কিন্তু ডিসরাপ্টেড অ্যাটাচমেন্ট, মানে তাদের নিজের সবচেয়ে, একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে, বাড়ির এনভায়রনমেন্ট যদি, সেখানে যদি সেই বাচ্চাটি সেফ না ফিল করে, তাহলে সে কোথায় নিজেকে নিরাপদ মনে করবে? এবং ধীরে ধীরে কিন্তু সেখান থেকে, মানে আমার একটি বাচ্চা যদি চিন্তা করে যে কোনো সিচুয়েশন, কোনো পরিবেশই তার নিরাপদ নয়, আমার বাড়িটাই আমার কাছে নিরাপদ নয়, তার কিন্তু ধীরে ধীরে ডিটাচমেন্ট হয়ে যাবে, অ্যাটাচমেন্ট সে লুজ করবে। চলো এবার সাইকোলজিক্যাল ফ্যাক্টরস এর প্রথমেই আমি ডিসকাস করবো, সেটা হচ্ছে স্ট্রেসফুল লাইফ ইভেন্ট। স্ট্রেসফুল লাইফ ইভেন্ট যে কোনো একটা ইভেন্ট নয়, অনেকগুলো মিলেমিশে ইভেন্ট এমন ভাবে আসছে তোমার লাইফে, সিচুয়েশনস গুলো, সেখান থেকে কিন্তু তোমার আলটিমেটলি খুব স্ট্রেস তুমি ফিল করছো। স্ট্রেসফুল লাইফ ইভেন্টস আর ডিসক্রিট অকারেন্স দ্যাট ডিসরাপ্ট দ্য ইন্ডিভিজুয়াল ইউজুয়াল অ্যাক্টিভিটিস, মানে স্ট্রেসের কারণে তোমার রেগুলার অ্যাক্টিভিটিস অবশ্যই সেটা হ্যাম্পার্ড হবে, তুমি স্বাভাবিকভাবে কাজকর্ম করতে পারবে না খুব ন্যাচারালি, এবং and require significant psychological adjustment, এবং তোমাকে সবসময় যেন তুমি চেষ্টা করছো কোপ আপ করার জন্য। আমাদের হিউম্যান বিহেভিয়ার কি, আমরা এনভায়রনমেন্টের সঙ্গে নানা রকম এনভায়রনমেন্ট থেকে নানা রকম স্টিমুলাস আসে এবং সেটাকে রিয়াকশন করে এগিয়ে যাওয়াটাই, অ্যাডজাস্ট করাটাই তো আমাদের কাজ। এবং এইখানটা যখন সেই স্ট্রেস ইভেন্টস গুলো আসছে, একটার পর একটা স্ট্রেসফুল ইভেন্ট গুলোকে আমাকে তার সঙ্গে রিয়াক্ট করতে হচ্ছে, তখন আলটিমেটলি কিন্তু আমার সাইকোলজিক্যালি অ্যাডজাস্টমেন্ট করতে প্রবলেম হচ্ছে। while a single event can be a catalyst, the risk for mental illness increases exponentially when these events are clustered or chronic, মানে একটা এরকম স্ট্রেসফুল ঘটনা হয়তো শুরুটা করে দিল তোমার অ্যাডজাস্টমেন্টের প্রবলেমের, যে শুরুটা, মানে তোমার সাইকোলজিক্যাল অ্যাডজাস্টমেন্ট করতে প্রবলেম হচ্ছে, সেটা হয়তো একটা এমন একটা স্ট্রেসফুল ইভেন্ট তোমার ঘটলো জীবনে, সেখান থেকে তোমার প্রবলেমটা শুরু হলো। কিন্তু এরকমই যদি রিপিটেডলি
স্ট্রেসফুল ইভেন্ট গুলো অকার হয়, একসঙ্গে অনেকগুলো স্ট্রেসেস তোমার সামনে চলে আসে, তখন কিন্তু তোমার মেন্টাল ইলনেসটা হওয়া কিন্তু কেউ আটকাতে পারবে না। তোমার সত্যি সত্যি ভেরি সিভিয়ারলি ইউ উইল ফেস সাইকোলজিক্যালি অ্যাডজাস্টিং এবং সাইকোলজিক্যালি ব্যালেন্সিং করার প্রবলেম কিন্তু তোমাদের মধ্যে শুরু হয়ে যাবে। ওকে, এবার দেখো কিনলিং স্পার্কলিং এফেক্ট আর কি। দ্য কিনলিং এফেক্ট ইনিশিয়াল ইভেন্ট, মানে কিভাবে হয় এই তোমার স্ট্রেসফুল ইভেন্টের জন্য যে প্রবলেমস গুলো, মেন্টাল ইলনেস গুলো কিভাবে অ্যারাইজ হয়। ইনিশিয়ালি হতে পারে একটা মেজর ট্রমা, মানে এমন একটা ঘটনা ঘটে গেল, এমন একটা ট্রমাটিক সিচুয়েশন ঘটে গেল, ফর এক্সাম্পল তোমার খুব কাছের মানুষের মনে করো ডেথ, এটা সিভিয়ার একটা ট্রমা। তো এরকম একটা ট্রমাতে কি হলো, ট্রিগার্স আর সিগনিফিকেন্ট বায়োলজিক্যাল রেসপন্স। অবশ্যই মানে এরকম একটা ট্রমার পরে তোমার কিছু কিছু বায়োলজিক্যাল সিমটমস অ্যারাইজ হলো, যেখান থেকে তোমার ইমব্যালেন্সটা স্টার্ট হবে। এবার দেখো সেন্সিটাইজেশন, মানে তুমি খুব হাইপার রেসপন্সিভ হয়ে যাচ্ছ, মানে ব্রেন কি হচ্ছে, দ্য ব্রেন স্ট্রেস রেসপন্স সিস্টেম বিকামস হাইপার রেসপন্সিভ। মানে তারপরে কোনো সিচুয়েশন একটু আসুক যেটা হয়তো একটু অন্যরকম, হ্যাঁ, অতটা কমফোর্টেবল নয়, তখন তোমার কি হচ্ছে, তুমি খুব হাইপারলি সেন্সিটিভ হয়ে যাচ্ছ আর কি, রিয়াক্ট করছো। ওই যে একটু আগে বললাম না যে তুমি চমকে যাচ্ছ, ছোট্ট একটা ঘটনাতে কেউ একটু ডাকলো, তুমি একটু ভয় পেয়ে গেলে। এবং লোয়ার থ্রেশহোল্ড হয়ে যায় যে তোমার যে সহ্য করার ক্ষমতাটা, সেটা বারবার যদি স্ট্রেসেস গুলো এরাইজ হয়, একটা তো প্রথমে একটা মেজর ইভেন্ট যেটা ট্রিগার করলো, এবং তারপরে যদি একটু আনকমফোর্টেবল সিচুয়েশন তোমার সামনে আসে, এবং সেটা আস্তে 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 কি হয়, তোমার কিন্তু সহ্য ক্ষমতাটা, সেই লেভেলটা সহ্য করার কিংবা ব্যালেন্স করার, অ্যাডজাস্টমেন্ট করার ক্ষমতাটা কিন্তু অ্যাকচুয়ালি লোয়ার হয়ে যাবে, কমে যাবে সময়ের সাথে সাথে। কি বলছে দেখো, ওভার টাইম it takes less and less stress to trigger a major depressive or manic episode. Eventually episode can occur spontaneously without a clear external trigger. মানে if this goes on repeating, মানে আমাদের স্ট্রেসেস গুলো একটা মেজর ইভেন্টের পরে যদি আমি অনেকক্ষণ ধরে, অনেক সময় ধরে যদি আমি একটা আনকমফোর্টেবল পরিস্থিতিতে থাকি, আমার সিচুয়েশন গুলো, যে স্টিমুলাস গুলো আসছে, এনভায়রনমেন্টটা ঠিকঠাক হচ্ছে না, ব্যালেন্স হচ্ছে না, এবং ফাইনালি যেটা দেখা যায় যে আমার সহ্য ক্ষমতা এতটাই কমে গেল যে উইদাউট এনি স্টিমুলাসে হঠাৎ করে আমি একটা ডিপ্রেসিভ মুডে চলে গেলাম, কিংবা ম্যানিক এপিসোডে চলে গেলাম। ডিপ্রেসিভ ম্যানিক একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। ডিপ্রেশন মানে কোনো কোনো মানুষের হয়, আমি হালকা সে একটুখানি বুঝিয়ে দিচ্ছি তোমাদের, ইট ইজ অলসো মেজর সাইকোটিক ডিসঅর্ডার। এখানটা হয় যে মানুষ যখন অনেক বেশি ডিপ্রেশনের মধ্যে, হতাশার মধ্যে চলে যায়, তখন তার কি হয়, একটা সময় এমন হলো যে সে মানুষের সঙ্গে কথাই বলছে না, একদম চুপ, প্রচন্ড ভাবে ডিপ্রেস সিমটম, যেটাকে উদাসীনতা বলি, এবং সঙ্গে সঙ্গে কিন্তু তার একটা অদ্ভুত ম্যানিক এপিসোডও হতে পারে, মানে সে রিয়াক্টটা করছে যেটা যথাযথ না, মানে হট করে ওভার ইলেটেড হয়ে গেল আর কি, হ্যাঁ। তো এরকম একটা রিয়াকশন হতে পারে। তোমাদের এতটা ডিটেলে জানা দরকার নেই, জাস্ট আমি একটুখানি আইডিয়া দিলাম যাতে তোমরা কনসেপ্ট গুলো ভালো করে বুঝতে পারো, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো দ্য ভালনারেবিলিটি স্ট্রেস মডেল, ডায়াস্থেসিস স্ট্রেস আর কি। এখানে খুব সুন্দরভাবে ব্যাপারটা তোমরা বুঝবে আর কি, যে দেখো দ্য ডায়াস্থেসিস স্ট্রেস মডেল এক্সপ্লেন্স why two people can experience the exact same car accident but only one develops PTSD. PTSD এর ফুল ফর্মটা একটু বলে দিই। PTSD মানে হচ্ছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, একটা সাইকোলজিক্যাল স্ট্রেস ডিসঅর্ডার, ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। পিটিএসডি মানেটা হচ্ছে যে কোনো একটা ট্রমাটিক ইনসিডেন্ট হলো তোমার লাইফে, আর সেখান থেকে তুমি ডিপ্রেশন মোডে চলে গেলে, হ্যাঁ। তো এই ইভেন্টটার জন্য, তো এখানে দেখো কার অ্যাক্সিডেন্ট যেরকম একটা পিটিএসডি হতে পারে তার জন্য আর কি, কারণ কার অ্যাক্সিডেন্ট হওয়া, কারো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হলে তো কেউ একটা ট্রমাটিক ইভেন্টের মধ্যে পড়ছে, এবং এখানে বলছে যে এই ইনসিডেন্টটার পরে, মানে এরকম একটা অ্যাক্সিডেন্টাল ইনসিডেন্টের পরে কেউ কেউ হয়তো পিটিএসডি ডেভেলপ করবে, আর কেউ কেউ হয়তো ডেভেলপ করবে না। তার কারণটা দেখো, প্রথমেই হচ্ছে ভালনারেবিলিটি ডায়াস্থেসিস কি, আমার জেনেটিক প্রিডিসপোজিশন, আমার জেনেটিক্যালি কোনো ডিফরমেশন কিংবা কিছু আছে নাকি, প্রবণতা জেনেটিক্যালি, কিংবা চাইল্ডহুড এরকম রিলেভেন্ট কোনো হিস্ট্রি আছে নাকি, যে আমি আরো ছোটবেলায় এরকম একটা সিচুয়েশন ঘটেছিল, কিংবা আমার ব্রেনের কেমিস্ট্রি কি, এগুলো সব কিন্তু তোমার উইকনেসেস, হ্যাঁ।
এইখানটা দেখো স্ট্রেস হচ্ছে বেসিক্যালি এই ইভেন্টটা হলো, এবার রেজাল্ট হবে যে মনে করো কারো যদি জেনেটিক্যালি প্রিডিসপোজিশন থাকে কিংবা তার চাইল্ডহুড লাইফ হিস্ট্রিতে যদি সেরকম অ্যাক্সিডেন্ট ঘটে থাকে আগে, তার ফট করে মনে পড়ে গেল চট করে এরকম একটা সিচুয়েশন যখন আবার হলো, তখন কিন্তু তার প্রোননেস মানে তার প্রবাবিলিটি অফ গেটিং মেন্টালি ইল কিন্তু অনেক বেশি কম্পেয়ার টু যার কোনো জেনেটিক প্রিডিসপোজিশন নেই, কোনো প্রবণতা নেই জেনেটিক্যালি কিংবা সেরকম কোনো ঘটনা আগে ঘটেনি, সে কিন্তু আবার করে উঠে দাঁড়াবে। মানে তার বেসিক্যালি এখানটা কিন্তু পিটিএসডি হবে না, কিন্তু যার এই সব রিজনস গুলো কিন্তু পাস্টে আছে তার কিন্তু পিটিএসডি হওয়ার সম্ভাবনা হতে পারে। এবং এটাই বলছে দ্য রেজাল্ট ইজ দ্য কম্বিনেশন অফ ইউর ইন্টারনাল ভালনারেবিলিটি, মানে এই যে ভালনারেবিলিটি যেগুলো আমি বললাম জেনেটিক প্রিডিসপোজিশন, চাইল্ডহুড হিস্ট্রি অ্যান্ড দ্য এক্সটার্নাল প্রেশার, মানে এই যে এই ঘটনাটা exceed a certain threshold a mental illness can manifest কিংবা arise হতে পারে। বুঝতে পেরেছো? আচ্ছা এখানটা দেখো খুব সুন্দর একটা এক্সাম্পল দিচ্ছি, দ্য স্ট্র দ্যাট ব্রোক দ্য ক্যামেলস ব্যাক, মানে এটার লিটারাল মিনিং হচ্ছে যে একটা বিচালি একটা উটের পিঠ ভেঙে দিল। বিচালি কখনোই উটের পিঠ ভাঙতে পারে না, কিন্তু এটা ইনার মিনিং হচ্ছে আমরা সাইকোলজিক্যাল টার্মে বলি যে ছোট্ট একটা ঘটনা যেখান থেকে একটা মানুষ হয়তো ট্রিগার্ড হওয়ার কথাই নয়, সেইখান থেকে ও ট্রিগার্ড হয়ে গেল। অনেক সময় আমার আশ্চর্য হয়ে কি এমন ঘটলো যে এরকম একটা তার আউটকাম হলো, বেসিক্যালি ওইটার জন্য আউটকামটা হয়নি, ওর পিছনে অনেক বেশি ইতিহাস আছে, ওইটা জাস্ট ওই সুইচটা টিপে দিল আর কি। তো এখানে দেখো ফর মেনি ইট ইজন্ট দ্য বিগ ইভেন্ট দ্যাট কজেস আ ব্রেকডাউন বাট ডেইলি হ্যাসেলস, ভালো করে দেখো ডেইলি হ্যাসেলস মানে একটু একটু করে জমতে জমতে কষ্ট দুঃখ ব্যথা এগুলো জমতে জমতে কিন্তু স্ট্যাকড অন টপ অফ দ্য লাইফ ইভেন্ট। মানে মনে করো আমার পুরো সুটকেসটা বাক্সটা ট্রলিটা পুরো ওই ব্যথা দুঃখ জমতে জমতে ভরে গেছে, আর জায়গা নেই, এবং তখনই আমার কি হচ্ছে, আমার পিঠ ভেঙে যাচ্ছে একটা স্ট্রতে, ছোট্ট একটা কিছুতেই আমি ভেঙে পড়লাম। তো অনেক সময় এরকম হয় ইমোশনালি যে তুমি অনেক কিছু নিজের মনে চেপে আছো, তোমার খুব কাছের একজন তোমার পিঠে একটু হাত রেখে বললো বল না একটু কি হয়েছে দেখি না কিছু করতে পারি নাকি, এরকম হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তুমি কান্নায় ভেঙে পড়লে আর কি। তার কারণ হচ্ছে এতটাই তুমি তোমার ভেতরে তোমার অন্তরে তুমি ব্যথাগুলো জমিয়ে রেখেছো। তো এইখানটা দেখো দিস ইজ নোন অ্যাজ কিউমুলেটিভ রিস্ক। কিউমুলেটিভ মানে হচ্ছে ইনক্রিজিং, মানে একটার পর একটা, মানে 1+1 2, 2+2 4, 4+1 5, এই করতে করতে ইনক্রিজ হচ্ছে। when a person is already dealing with a divorce measurable, মনে করো একটি পার্সন একটি ম্যারিড লাইফে তার ডিভোর্স নিয়ে প্রবলেম মানে হচ্ছে আর কি, সেটা একটা মেজর লাইফ ইভেন্ট হতেই পারে যে সব সংসার করতে পারলো না আর কি। A minor inconvenience like a car breakdown, daily hassle can trigger a crisis because the individual's adaptive capacity is already exhausted. মানে অলরেডি একটা মেজর প্রবলেম নিয়ে যদি কেউ চলে, মনে করো এখানটাই এই এক্সাম্পলটা নিয়ে বলছি যে কেউ মনে করো ডিভোর্স ফাইল করছে, সেই কেসেস এর মধ্যে দিয়ে যাচ্ছে, নানা রকম সমস্যা হচ্ছে, ইটস আ লং প্রসেস, সামটাইমস ইট টেকস ভেরি লং, এন্ড দেন তারই মধ্যে মনে করো ছোট্ট একটা হয়তো সে রাস্তায় যেতে যেতে তার যে বাসে গেল কিংবা নিজের গাড়িতে যাচ্ছে, সে তার সাথে খারাপ হয়ে গেল মাঝ রাস্তায়, তখন ছোট্ট একটা জিনিস তো খারাপ হয়ে গেছে সেটা তো ঠিক করাই যায়, কিন্তু এখানটা যেহেতু একটা অন্য প্রবলেমে অলরেডি সে যাচ্ছে, সেখানে কিন্তু এই ছোট্ট প্রবলেমটা যেটা একটা মাইনার জিনিস সেটাই কিন্তু ট্রিগার করতে পারে তার এই মেন্টাল ইলনেস এর জন্য। হ্যাঁ, সেটাই তার কাছে অনেক বেশি মনে হবে। তার কারণ হচ্ছে অলরেডি সে কিন্তু ব্যালেন্স করার, মানে আমাদের যে অ্যাকশন রিয়াকশন করে যে আমরা অ্যাডজাস্ট করে চলি আমার এনভায়রনমেন্টে, সেটা তো অনেকটাই তোমার কি বলি ইউজড হয়ে গেছে, ইউটিলাইজড হয়ে গেছে, খরচা হয়ে যাচ্ছে এই মেজর প্রবলেমটার জন্য। সেই জন্য আমার কাছে আর বাকি এনার্জি খুবই কম যে আমি ছোটখাটো সিচুয়েশন গুলো ডিল করবো। হ্যাঁ, আচ্ছা এবার দেখো নেক্সট আসছি আমি পরের রিস্ক ফ্যাক্টরে, যেটা হচ্ছে লাইফস্টাইল এন্ড বিহেভিয়ার রিস্ক ফ্যাক্টর। এখন কিন্তু এটা খুব সিভিয়ার একটা প্রবলেম পুরো ওয়ার্ল্ড ওয়াইডে, সেটা হচ্ছে অ্যালকোহল এন্ড আদার ড্রাগ ইউজ। ইটস আ ভেরি 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 সিভিয়ার প্রবলেম, এবং অ্যালকোহল এবং ড্রাগ ইউজ এক্সিস্ট ইন আ কমপ্লেক্স সার্কুলার রিলেশনশিপ ইন মেন্টাল ইলনেসের সঙ্গে প্রচন্ড ভাবে এটা রিলেটেড। সাবস্টেন্স অফেন ফাংশন অ্যাজ বোথ অ্যাজ এ সিমটম, লক্ষণ অফ আন্ডারলাইং ডিস্ট্রেস এবং ক্যাটালিস্ট ফর ফার্দার সাইকোলজিক্যাল ডিক্লাইন। মানে শুধুমাত্র যে লক্ষণ হচ্ছে কোন একটা মেন্টাল প্রবলেমের জন্য তা নয়, সিভিয়ার আরো সিভিয়ার সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের জন্য কিন্তু এটা অ্যাজ এ ক্যাটালিস্ট অ্যাক্ট করতে পারে।
এবার দেখো আমরা অনেক সময় মানে এটা কিভাবে রিস্ক ফ্যাক্টরের দিকে যাচ্ছে আর কি, সেটা হচ্ছে অনেক সময় আমরা সেলফ মেডিকেশন করি আর কি। কিছু কিছু আমাদের মধ্যে বিলিফ আছে অ্যাংজাইটি আর অ্যালকোহল, অ্যান ইন্ডিভিজুয়াল মে ইউজ অ্যালকোহল আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিপ্রেসেন্ট টু কোয়াইট সোশ্যাল ফোবিয়া। মানে হচ্ছে যে আমাদের অনেক সোশ্যাল ফোবিয়া, যেটা আমি আগের ক্লাসে তোমাদের একটু বলেছিলাম, যে সোশ্যাল সিচুয়েশনের প্রতি যদি কারো ভয় অ্যারাইজ হয়, সে পাবলিক প্লেসেস এড়াতে চায়, লোকাল সোশ্যাল গ্যাদারিংস এড়াতে চায়, অ্যাভয়েড করে করে চলে আর কি। সেখানে মনে করো সেই সোশ্যাল ফোবিয়াটা যার আছে সেটাকে সে অ্যাভয়েড করার জন্য, ব্যালেন্স করার জন্য সে কি করছে, অ্যালকোহলের সাহায্য নিচ্ছে। অ্যালকোহল বেসিক্যালি যেটা করে আমাদের সিএনএস কে একটু শিথিল করে দেয়, একটু ডিপ্রেস করে দেয়। ডিপ্রেশন অ্যান্ড স্টিমুলাস, মানে এইভাবে লোকেরা ব্যালেন্স করার বেসিক্যালি চেষ্টা করে। পরে কি হয় সেটা আমি বলছি তোমাদের। ডিপ্রেশন অ্যান্ড স্টিমুলাস, সামওয়ান স্ট্রাগলিং উইথ ডিপ্রেশন, মনে করো কেউ যদি ফিল করে যে সে খুব ডিপ্রেসড হয়ে যাচ্ছে আর কি, প্রচন্ড ভাবে হতাশ হয়ে যাচ্ছে, সে কি করছে, নিকোটিন কিংবা ক্যাফিনের সাহায্য নিচ্ছে এনার্জি পাওয়ার জন্য। যে চলো আমি কাজের জন্য একদমই এনার্জাইজ পাচ্ছি না, আমি খুব ডিপ্রেস ফিল করছি, আমি যদি একটু কফি খেয়ে নিই তাহলে যদি আমি এনার্জি পাই আর কি। আর একটা হয় যে ট্রমা থেকে আমি যদি নিজেকে রিকভার করতে চাই, অনেক সময় উই ইউজ ওপিয়াস। সার্ভাইভার্স অফ ট্রমা মে ইউজ সাবস্টেন্সেস টু নাম। ওপিয়াস মানে হচ্ছে তুমি ওই ব্যথাটাকে, ওই ট্রমাটাইজ একটা সিচুয়েশনের পরে তোমার যদি কোনো চোট লাগে ফিজিক্যাল, তাহলে তুমি সেই ব্যথাটাকে তুমি ওপিয়াস এর মাধ্যমে আর কি তুমি সেটাকে একদম সাইলেন্ট করে দিচ্ছ। তো এইখান থেকে কিন্তু তুমি টেম্পোরারিলি, তুমি খানিকক্ষণের জন্য কিন্তু তোমার মনে হবে যে তোমার সেই ডিস্ট্রেসটাকে তুমি কমিয়ে ফেলছো, কিন্তু এখানটাই হচ্ছে একটা ফাঁদ। দ্য ট্র্যাপ হচ্ছে while these substances provide temporary relief, they ultimately deplete brain's natural neurotransmitter like dopamine and serotonin, making the original mental health symptoms significantly worse once the substance wear off। মানে এইগুলো করে মানে মানুষেরা অনেক সময় এই হ্যাবিটের মধ্যে থেকে তারা ভাবে যে আমি রিলিফ পাচ্ছি, কিন্তু এখানটাই হচ্ছে সেই ট্র্যাপটা, যে টেম্পোরারি রিলিফ হচ্ছে, কিন্তু ওই রিলিফের মধ্যে যখন তুমি এক্সটার্নাল জিনিসগুলোকে ভেতরে নিচ্ছ, তখন কিন্তু তোমার যে স্বাভাবিকভাবে যে ব্যালেন্স করার, ইমোশনাল রেগুলেশন হওয়ার যে ক্যাপাসিটি গুলো আছে, মানে সেটা কিসের দ্বারা হয়, নিউরো ট্রান্সমিটার দ্বারা হয়। একটু আগে আমি বললাম না, দ্য কেমিক্যালস ইন দ্য ব্রেন। তো এই নিউরো ট্রান্সমিটার্স গুলো, ফর এক্সাম্পল মনে করো ডোপামাইন, সেরোটোনিন, অক্সিটোসিন, এরকম অনেক রকম আমাদের নিউরো ট্রান্সমিটার আছে যেগুলো অ্যাকচুয়ালি মুড এনহ্যান্সার। এইগুলো যদি ন্যাচারালি যদি এগুলোর প্রোডাকশন যদি না হয়, তখন কি হবে, তখন কিন্তু যখন তুমি ওই সাবস্টেন্সের ইউজ গুলো যখন রিডিউস করে দিচ্ছ, যখন কমিয়ে ফেলছো, তখন কিন্তু ব্রেন কিন্তু পারছে না ন্যাচারালি সেই নিউরো ট্রান্সমিটার্স গুলোকে প্রডিউস করতে। এবং ফাইনালি কি হচ্ছে, তোমার কিন্তু যখন ওই সাবস্টেন্সটাও বন্ধ করে দিচ্ছ, নিউরো ট্রান্সমিটার প্রোডাকশন হচ্ছে, তখন আলটিমেটলি তোমার কিন্তু সিভিয়ারলি ইমোশনাল ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। তো দিস ইজ দ্য প্রবলেম ইন আ লং টার্ম এফেক্ট। এবার দেখো সাবস্টেন্সের জন্য মেন্টাল ডিসঅর্ডার্স কি কি হতে পারে এখানটা। ইন মেনি কেসেস দ্য সাবস্টেন্স ইউজ comes first and actually triggers a mental illness that might have otherwise remained dormant। এখানটা অনেক রকম মেন্টাল ইলনেস যেটা কিনা এই সাবস্টেন্স ইউজের জন্য কিন্তু ট্রিগার্ড হতে পারে, না হলে কিন্তু সাবস্টেন্স ইউজ যদি না হতো তাহলে কিন্তু এটা ট্রিগার্ড হতো না। ফর এক্সাম্পল সাইকোসিস। সাইকোসিস এতটা ডিটেলে যাওয়ার দরকার নেই, তোমাদেরকে একটুখানি বলে দিই নিউরোসিস আর সাইকোসিস এন্ড টাইপস অফ সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। নিউরোসিস যেটা একটুখানি থেরাপিস দিয়ে, একটু মেডিকেশন দিয়ে আমরা বাড়িতেই পেশেন্ট থেকে আর কি ঠিক হয়ে যায়। তুমি হয়তো ভিড়ের মাঝখানে কোনো নিউরোটিক পেশেন্টকে আইডেন্টিফাই করতে পারবে না। ফর এক্সাম্পল মনে করো এই যে অ্যাংজাইটি ডিসঅর্ডার ইজ এ টাইপ অফ নিউরোটিক ডিসঅর্ডার। সাইকোটিক ডিসঅর্ডার একটু সিভিয়ার, যেখানে কিনা ডিজেনারেশন হয়ে যায়, মানে তোমার থট প্রসেস, তুমি কিভাবে ইমোশনস গুলোকে এক্সপ্রেস করবে আউটার ওয়ার্ল্ডের সঙ্গে তুমি ঠিকঠাক করে রিয়াক্ট করতে পারছো না। এবং এখানটা তোমাকে ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য পেশেন্টকে কিন্তু নানা রকম ওষুধের মেডিকেশনস এর মাধ্যমে প্লাস হসপিটালাইজেশনও দরকার পড়ে। এবং ইটস আ ভেরি সিভিয়ার টাইপ অফ সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, যেটাকে আমরা সাইকোসিস বলি। তো এইখানটা হাই পোটেন্সি স্টিমুলেন্টস
ক্যান ট্রিগার সাইকোটিক এপিসোড, যেরকম স্কিজোফ্রেনিয়া আমি একটু আগেই আলোচনা করলাম, স্কিজোফ্রেনিয়া কিন্তু হতে পারে এই সাবস্টেন্স অ্যাবিউজের জন্য। কেমিক্যালি ইনডিউস ডিপ্রেশন, যেরকম দেখো অ্যালকোহল ইউজ অনেক দিন ধরে যদি হয়, কি করবে, ডিসরাপ্ট স্লিপ সাইকেলস, আমাদের কিন্তু ঘুমটা, যেটা আমি আগেও হয়তো বলেছি আর কি, যে ঘুমের থেকে মানে স্লিপ ইজ দ্য বেস্ট মেডিসিন। তো ঘুমের থেকে বেশ ভালো মেডিসিন হয় না, এবং তোমার যদি স্লিপ সাইকেলটা পুরোটাই নষ্ট হয়ে যায়, তখন কিন্তু তোমার নানা রকমের ডিপ্রেশন, নানা রকমের সাইকোলজিক্যাল এলিমেন্টস কিন্তু দেখা যাবে। এখানে কিন্তু সেরোটোনিনের প্রোডাকশনটা কিন্তু কমে যাবে। অলরেডি আমি আলোচনা করলাম আর কি, সেরোটোনিন টাইপ অফ নিউরোট্রান্সমিটার উইচ ইজ আ মুড এনহ্যান্সার, মানে হ্যাপিনেস এর সঙ্গে রিলেটেড। এবার এটা যদি ইমব্যালেন্স হয়ে যায়, তখন কিন্তু তোমার ডিপ্রেশন গুলো দেখা দেবে। এবং গাবা ইমব্যালেন্স কি হয় দেখো, লং টার্ম অ্যালকোহল ইউজে কিন্তু তোমার গাবা গুলো ডাউন রেগুলেট হয়ে যায়। এবার যখন তুমি সাবস্টেন্সটা রিমুভ করে দিচ্ছ, তখন কিন্তু তোমার গাবা, যেটা আমাদেরকে কামনেস দেয়, সেইটা আর তখন কাজ করছে না। আগেই বললাম যে সাবস্টেন্স গুলো বেসিক্যালি টেম্পোরারি, তোমাকে হয়তো মনে করছো তুমি, তোমাকে কমফর্ট দিচ্ছে, বেসিক্যালি কিন্তু সেটা নিউরো ট্রান্সমিটারের যে ন্যাচারাল অ্যাক্টিভিটিস সেগুলো বন্ধ করে দিচ্ছে। এবং এখানটা যখন গাবার অ্যাক্টিভিটিটা বন্ধ হয়ে যাচ্ছে, গাবা যেটা কিসের জন্য, গাবা ইজ রেসপন্সিবল ফর কামনেস। এবার এইখানটা যখন গাবার অ্যাক্টিভিটিস গুলো বন্ধ হয়ে যাচ্ছে, তখন কিন্তু তোমার হাইপার এক্সাইটেবিলিটি সিমটমস গুলো আমি সেটা দেখা যাচ্ছে আর কি মধ্যে। এবং এর ফলে কিন্তু প্যানিক ডিসঅর্ডার, যেটা আর একটা টাইপ অফ সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, সেটা কিন্তু সার্ফেস লেভেলে আসতে পারে। ওকে, এবার আমরা নেক্সট টপিকে যাচ্ছি, সেটা হচ্ছে টেকনিক্স ফর ইমপ্রুভিং মেন্টাল ওয়েলবিং। এতগুলো সমস্যা, রিস্ক ফ্যাক্টর করলাম, এগুলো এরবারে ম্যানেজ না করলে তো এটা করার কোনো অর্থ হয় না। তো এইখানটা আমরা ম্যানেজ কি করে করব, অনেকগুলো টেকনিক্স আছে, কিন্তু তার আগে নর্মালি যেটা তোমরা নিজেরা করতে পারো, ঠিক আছে, সেই টেকনিক্স গুলো আগে বলি। সেটা হচ্ছে যে ফিজিক্যাল টেকনিক এখানে হতে পারে, যে তুমি কি করে তোমার মেন্টাল ওয়েলবিং কে ইমপ্রুভ করবে। মুভমেন্ট করে অবশ্যই, মানে হেলদি বডি হেলদি মাইন্ডের এমন একটা রিলেশনশিপ আছে, যে তুমি শারীরিক ভাবে সুস্থ না থাকলে কিন্তু তোমার মানসিক ভাবেই তোমার মধ্যে প্রচন্ড লেথার্জি চলে আসবে। তো এবার দেখো যে খুব বেশি না, মানে টু স্টার্ট 30 মিনিটস ওয়াকিং ইজ ইনাফ। সেভাবে তুমি নিজেকে ফিজিক্যালি অ্যাক্টিভ রাখো, যেটার দ্বারা কিনা তোমার এটাও এন্ডোরফিন, ডোপামাইন, এগুলো নিউরো ট্রান্সমিটার আর কি, এগুলো কিন্তু প্রচন্ড ভাবে অ্যাক্টিভ থাকবে, which enhances our mood. আমরা হ্যাপি হরমোনস বলি বেসিক্যালি এন্ডোরফিন, ডোপামিনকে। ওকে, নিউট্রিশন অবশ্যই, মানে সঠিক খাদ্য অবশ্যই খুব দরকার। প্রচন্ড ভাবে তুমি ফাইবার ফুড খাও, ফার্মেন্টেড ফুড খাও টু এনহ্যান্স ইউর মুড। স্লিপ হাইজিন অবশ্যই, ঘুম প্রচন্ড ভাবে দরকার তোমার প্রসেসিং করার জন্য, ঠিকঠাক করে ইমোশনস গুলোকে যাতে তুমি প্রসেস করতে পারো। নেক্সট হচ্ছে সাইকোলজিক্যাল টেকনিক, তুমি নিজে নিজে যেটা অ্যাপ্লাই করতে পারো, সেটা হচ্ছে কগনিটিভ রিফ্রেমিং। মানে তুমি তোমার চিন্তাটাকে চেঞ্জ করছো, কিভাবে চেঞ্জ করছো, দেখো নেগেটিভ থটটাকে পজিটিভ থটে তুমি ট্রান্সফর্ম করছো। আই অ্যাম আ ফেলিয়ার, এটা তুমি নিজেকে না বলে তুমি নিজেকে বলো যে ঠিক আছে, কোনো একটা সিচুয়েশনে আই হ্যাভ ফেল, বাট আই এম কেপেবল অফ লার্নিং। আমি শিখে আবার করে কিন্তু সেই ফেলিয়ারটাকে কিন্তু আমি ফেস করে কিন্তু আবার করে চেষ্টা করে আমি কিন্তু ভালো করতে পারবো, এই বিশ্বাসটা রাখতে চেষ্টা করতে হবে। এবং পরের পয়েন্টটা হচ্ছে গ্র্যাটিটিউড জার্নালিং। এটা খুব সুন্দর একটা হ্যাবিট, যদি তোমরা এটা রেগুলার বেসিসে ইনকালকেট করতে পারো। সেটা হচ্ছে যে আমার দিনটা কেমন গেল, কি কি ভালো হলো, একটা পজিটিভিটি নিয়ে শেষ করো, ঠিক আছে, সারাদিনের কাজের পর। ওকে, এবার সোশ্যাল আর এনভায়রনমেন্টাল টেকনিক এইভাবে তোমরা করতে পারো। সেটা হচ্ছে মাইক্রো কানেকশনস। এই যে বললাম, আমরা সমাজে বাস করি এবং সমাজের সঙ্গে আমাদেরকে আলাদা থাকলে চলবে না। আমাদের বন্ধু বান্ধব, কাছের মানুষদের প্রয়োজন নিজের দুঃখ কষ্ট গুলোকে শেয়ার করার জন্য, সেখানেই হচ্ছে কানেকশনস গুলো কাজে দেয়। তোমরা যেরকম আছো, বন্ধুরা খুব 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 ইম্পর্টেন্ট পার্ট প্লে করে। আর ফ্রেন্ডলি ইন্টারাকশন, ওর কুইক টেক্সট টু আ ফ্রেন্ড বুস্ট অক্সিটোসিন, হ্যাপি হরমোন অক্সিটোসিন, যেটা সেক্রেট হচ্ছে আর কি, তোমার মুড এনহ্যান্স করছে। ডিজিটাল ডিটক্স খুব বেশি নেগেটিভলি ইম্প্যাক্ট করে। এখন ডিজিটাল ডিটক্স মানে হচ্ছে এই যে আমরা একটা ভার্চুয়াল ওয়ার্ল্ডে বাস করছি, সোশ্যাল মিডিয়ার ওয়ার্ল্ডে বাস করছি, ফেসবুক ইনস্টাগ্রামের ওয়ার্ল্ডে বাস করছি, এটা পুরোটাই একটা কিন্তু ভার্চুয়াল ওয়ার্ল্ড। তোমার কিন্তু মুখোমুখি আলোচনা হচ্ছে না,
মুখোমুখি তুমি কথা বলতে পারছো না, এক্সপ্রেশনস গুলোকে বুঝতে পারছো না, এবং এখান থেকে তুমি যতটা নিজেকে ডিট্যাচ করে রাখবে ততটাই ভালো। কারণ এটা খুব নেগেটিভলি এফেক্ট করে কিভাবে বলতো, সোশ্যালি তুমি তুলনা করতে থাকো যে ও এত ভালো আছে, আমি কেন ভালো নেই। ওই ওয়ার্ল্ডটা প্রচন্ড ভালো, এবং ভালো হয় না কোনো কিছু। উই অল আর গ্রে, আমরা সাদা কালো মিশিয়ে, জীবনটাও তাই খারাপ ভালো মিশিয়ে থাকবে, সবটা ভালো থাকে না। আর এইখানটাই যখন আমি সোশ্যাল মিডিয়াতে দেখি এত সুন্দর সুন্দর ছবি, এত সুন্দর সুন্দর হাসি, সবটাই দেখে মনে হয় যেন ওটাই রিয়েল ওয়ার্ল্ড, অ্যাকচুয়ালি কিন্তু ওটা নয়। এবং এই কম্প্যারিজনটা চলে এসে কিন্তু আমাদেরকে মন খারাপ এনে দেয়। ওকে, চলো এবার এই নিজস্ব পদ্ধতির মধ্যে দিয়ে যদি আমরা হেল্প নিজেদের না করতে পারি, তখন আমরা এই স্টেপস গুলোর মধ্যে দিয়ে যাব। সবার প্রথমেই হচ্ছে কাউন্সিলিং। হোয়াট ইজ কাউন্সিলিং? কাউন্সিলিং ইজ আ collaborative process where a trained professional help you to explore your thoughts, feelings and behaviors to reach a higher level of self-understanding or to resolve specific life challenges. তোমার যে সমস্যাগুলো আছে সেটা তোমাকেই হয়তো কিছুটা সাপোর্ট করে, তুমি হয়তো সেটা হেল্প করার চেষ্টা করবে। তুমি সমস্যাটা বলছো এবং তোমাকে বলবে যে তুমি তোমার থট প্রসেসটাকে কিছুটা চেঞ্জ করো, তার ফলে তোমার ইমোশনসটা কিছুটা চেঞ্জ হবে এবং তোমার আচরণটাও পরিবর্তন হবে। এইভাবে হেল্প করতে থাকে। এবং কাউন্সিলর ইজ আ প্রফেশনাল, যে ট্রেন পার্সোনাল, এবং তোমাকে সেই মাধ্যমে কিন্তু নিয়ে যাবে যেখানে তুমি কিন্তু তোমার থট প্রসেস, ফিলিং এবং বিহেভিয়ারটাকে একটু এনহ্যান্স করে কিন্তু তুমি চ্যালেঞ্জেস গুলো, তোমার যে নিজস্ব চ্যালেঞ্জ গুলো, তুমি কিন্তু নিজেই সেটা মোকাবিলা করতে শিখবে। আচ্ছা, কাউন্সিলিং সেশনে বেসিক্যালি কি হয়? তুমি যদি ফার্স্ট টাইম যাও তাহলে তোমার প্রথমেই কিন্তু এজেন্ডা সেটিং হবে, মানে আজকের ফোকাসটা কি, আমরা কি সলভ করতে চাচ্ছি, কি সমস্যা। কিন্তু তুমি যদি অলরেডি আগের থেকে গিয়ে থাকো, সবার প্রথমে কি হবে, দ্যাট চেকিং, মানে ডিসকাসিং হাউ ওয়ান হ্যাজ ফেল্ট সিন্স দ্য লাস্ট সেশন, মানে লাস্ট সেশনটা যেটা হয়েছে কাউন্সিলরের সঙ্গে সেটা কেমন ছিল, সেটা নিয়ে ডিসকাশন। তুমি আগের থেকে বেটার ফিল করছো নাকি, এরকম একটা ডিসকাশনের পরে এবার আজকে কি সমস্যা, আজকে আমি কোনটা ডিল করবো, সেইখানটা আসছি। এবার সেকেন্ডলি এজেন্ডা সেটিং এ আইডেন্টিফাই আ স্পেসিফিক থিম অর ইভেন্ট হোয়াট ইউ ওয়ান্ট টু ফোকাস টুডে। আজকের ফোকাসটা কি, আজকের থিমটা কি, আজকে কোন সমস্যার সমাধানটা তুমি করতে চাইছো, সেখানটাই হচ্ছে 3 নম্বর পয়েন্ট হচ্ছে দ্য এক্সপ্লোরেশন। সেখানে কি করবে, দ্য কাউন্সিলর ইউজেস অ্যাক্টিভ লিসনিং, মানে তোমার কথা শুনছে এবং তোমাকে কিছু কিছু প্রশ্ন করছে যেটার উত্তর ওপেন এন্ডেড কোশ্চেন করছে, মানে তোমার উত্তর দেওয়ার কোনো লিমিটেশনস নেই, তুমি কিভাবে উত্তর দেবে তার কোনো বাধ্যবাধকতা নেই, তোমাকে শুধু কোয়েশ্চেন্স করে যাচ্ছে, দেখছি যে তুমি তার উত্তর কি দিচ্ছ টু হেল্প ওয়ান পিল ব্যাক দ্য লেয়ার্স অফ দ্য ইস্যু। মানে তুমি যখন বলতে শুরু করবে তখনই কিন্তু সেই কথাবার্তার মধ্যেই কিন্তু সেই কাউন্সিলর উত্তরগুলো খুঁজে পাবে যে তোমার এই সমস্যাটার কারণটা কি। তারপরে স্কিলসে আসবে, মানে কিছু কিছু টেকনিক যাতে তোমাকে কাউন্সিলর বললে তোমার নিজের মধ্যে সেই অন্তর্দর্শনটা ডেভেলপ হয়, ইনসাইট ডেভেলপ হয়, সো দ্যাট ইউ ক্যান ইয়োরসেলফ সলভ দ্য প্রবলেম, তুমি নিজেই তোমার প্রবলেমটা সলভ করতে পারো। আর লাস্টলি সামারাইজ করবে, র্যাপ আপ, যেখানে সামারাইজিং দ্য সেশন এন্ড পোটেনশিয়ালি সেটিং আ হোম প্র্যাকটিস টাস্ক। শুধুমাত্র যে 8 ঘন্টা 45 মিনিট তুমি সেশনে বসলে সেখানে তোমাকে বলে দিল সেখানেই তোমার সমস্যার সমাধান হয়ে গেল, তা নয়। তোমাকে কিছুটা একটা হোম টাস্ক দেবে, কিছুটা বিহেভিয়ারের মধ্যে কিছু প্র্যাকটিস করতে হবে, যেটাই নাকি তোমাকে র্যাপ আপে বলে দেবে শেষ করার, সেশনটা শেষ করার সঙ্গে। ওকে, এবার দেখো গুড কাউন্সিলর অ্যাকচুয়ালি কে হতে পারে আর কি কি ক্যারেক্টারিস্টিক্স হতে হবে টু বি আ গুড কাউন্সিলর। প্রথমেই হচ্ছে অ্যাক্টিভ লিসনিং, মানে আমি আমার সমস্যা নিয়ে যদি কাউন্সিলরের কাছে আসি তাহলে সে তো সমস্যাটা শুনবে, মানে আমার মনে হবে যে সে শুনছে এবং সে সত্যি অ্যাক্টিভ লিসনিং তাকে করতে হবে। দে ডোন্ট জাস্ট নট, মানে হ্যাঁতে হ্যাঁ নাতে না নয়, দে রিফ্লেক্ট হোয়াট ইউ হ্যাভ সেড ইন আ ওয়ে দ্যাট শোজ দে ট্রুলি আন্ডারস্ট্যান্ড। মানে তারা সত্যি সত্যি তোমার কথাগুলো শুনবে, যাতে সে বোঝে কথাগুলো, তোমার বোঝার মতন করেই সে শুনবে। ক্লিয়ার বাউন্ডারিজ, এটা খুব ইম্পর্টেন্ট, প্রফেশনাল এথিক্স এর মধ্যে পড়ে। দে আর প্রফেশনাল রিগার্ডিং টাইম, ফিজ এন্ড কনফিডেন্সিয়ালিটি। টাইম মেনটেন করবে, প্রথমেই তোমাকে তার ফিস ক্লিয়ার করবে, এবং কনফিডেন্সিয়ালিটি হচ্ছে এই যে তুমি কথাগুলো বলছো তাকে, সেটা যাতে দুজনের থেকে বাইরে 3 নম্বরের কাছে যাতে না যায়। যখনই আমি আমার সমস্যা নিয়ে এসে যদি শুনি যে সে যদি সেটাকে প্রকাশ করে, তখনই কিন্তু আমার অনেক কথা আমি কিন্তু
নিজের মধ্যে রেখে দেবো, আমি কিন্তু প্রকাশ করবো না। তো দিস প্রফেশনালিজম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বর হচ্ছে কালচারাল হিউমিলিটি। এবার খুব জরুরি এটা, যে কাউন্সিলর সে যে কাউন্সিলিং যে এসছে সমস্যা নিয়ে, তারা দুজন তো ডিফার করতেই পারে ইন টার্মস অফ রেসেস, ইন টার্মস অফ ল্যাঙ্গুয়েজ, ইন টার্মস অফ সোসাইটিয়াল ব্যাকগ্রাউন্ড, কোন কালচার থেকে এসছে। এখানে কিন্তু একে অপরকে রেসপেক্ট করাটা প্রচন্ড দরকার, ঠিক আছে? টু দে রেসপেক্ট ইয়োর ব্যাকগ্রাউন্ড, রেস অ্যান্ড আইডেন্টিটি উইদাউট মেকিং অ্যাজাম্পশনস। মানে তারা কিন্তু সেইটা, তুমি কোথা থেকে এসছো, তোমার কোন ব্যাকগ্রাউন্ড, তোমার কোন রেস, ওইটা ধরে কিন্তু তারা ইন্টারপ্রিটেশন কখনোই দেবে না। তারা কিন্তু রেসপেক্ট করবে। এবং লাস্টলি চ্যালেঞ্জ ভার্সেস সাপোর্ট বলছে, দেখো তোমাকে সে সাপোর্ট করছে, কিন্তু বাট দে অলসো জেন্টলি চ্যালেঞ্জ স্ট্রাক থট প্যাটার্নস। মানে তুমি তোমার থট প্রসেসে কোথাও যদি নেগেটিভিটি থাকে, কোথাও যদি তুমি আটকে যাও, সেখানটা কিন্তু তোমাকে উদ্ধার করছে, সেখানটা কিন্তু তোমাকে বলে দিচ্ছে যে এইখানটা তোমার এই কাজটা ঠিক নয়, তুমি এভাবে ব্যাপারটা অ্যাপ্রোচ করো। সেখানটা কিন্তু সে তোমাকে সব ব্যাপারে সম্মতি জানাচ্ছে না, তোমার ভুলগুলোকে কিন্তু সে পয়েন্ট আউট করে তোমাকে একটা ওয়ে আউট দিচ্ছে। আচ্ছা, এবার সাইকোথেরাপিতে আসি। সাইকোথেরাপি আর কাউন্সিলিং প্রসেস অনেকটাই সিমিলার লাগতে পারে, বাট দেয়ার ইজ এ ডিফারেন্স। হোয়াট ইজ এ ডিফারেন্স? আই লেট ইউ নো। সাইকোথেরাপি একটুখানি আরো ডিপার, ওকে? Psychotherapy is often described as the talking cure, but it is scientifically backed processes. Scientifically অনেক রকম থেরাপিজ আছে সাইকোথেরাপির মধ্যে, টেকনিক্যালি সাইন্টিফিক থেরাপি ডিজাইন টু ট্রিট মেন্টাল হেলথ ডিসঅর্ডার। এইখানটা কিন্তু সাইকোথেরাপিটা ইজ বেসিক্যালি অ্যাপ্লাইড ফর ডিসঅর্ডার্স, মেন্টালি ডিসঅর্ডার্স এর জন্য, এইটাই ডিফারেন্স। অ্যান্ড ইমোশনাল ডিফিকাল্টিজ, while counseling often focuses on specific current problem। মানে কাউন্সিলরের কাছে যারা আসছে তারা খুব, মনে করো একটা ম্যারেজ ইজ নট ওয়ার্কিং, কারো বিয়েটা ঠিকঠাক কাজ করছে না, সেই ম্যারেজ কাউন্সিলরের কাছে যাচ্ছে। কিংবা আমি আমার লাইফে আমার গোল সেটিং কিভাবে করব, কোন স্ট্রিমে যাব, আমার ক্যাপাবিলিটি অনুযায়ী সেখানে কেরিয়ার কাউন্সিলরের কাছে যাচ্ছে। এইখানটা বেসিক্যালি কারেন্ট প্রবলেম নিয়ে ডিসকাস করছে কাউন্সিলিং প্রসেসে। বাট সাইকোথেরাপি কিন্তু অনেক ডিপার, তোমার পার্সোনালিটি স্ট্রাকচার্স নিয়ে তারা ডিল করে, আনকনসিয়াস মাইন্ড নিয়ে ডিল করে। বেসিক্যালি তোমার সাইকোলজিক্যাল ডিসঅর্ডারস এর কি কি কারণ, কি কি রুটস, সেগুলোকে কিন্তু তারা ফাইন্ড করে সলিউশন দেওয়ার চেষ্টা করে। আচ্ছা, ইটস অ্যাকচুয়ালি আ ভেরি ভাস্ট টপিক ইন সাইকোলজি। মেজর 3টে স্কুলস অফ সাইকোথেরাপি নিয়ে আমি বলবো, মানে বলতে গেলে হয়তো সারা ক্লাস শেষ হয়ে যাবে এখানটা, কিন্তু যতটা ছোট করে তোমাদেরকে বলা যায় এই স্কুলস গুলো, মেন 3টে স্কুলস নিয়ে আমি জাস্ট আলোচনা করছি যে কার কি ফোকাস, সেটার একটা ডিফারেন্স। প্রথমেই দেখো কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, যেটাকে আমরা শর্টে সিবিটি বলি, এইটা নিয়ে আলোচনা করবো। সাইকোডাইনামিক থেরাপি, আর লাস্টলি হিউম্যানিস্টিক থেরাপি। কগনিটিভ বিহেভিয়ার থেরাপি কিংবা সিবিটি যেটা ফোকাস করে সেটা হচ্ছে তোমার বর্তমান সিচুয়েশনকে ফোকাস করবে, ঠিক আছে? তোমার প্রেজেন্ট কি থটস অ্যান্ড অ্যাকশন, তাদের যে কাজ করার ধরনটা হচ্ছে সেটা হচ্ছে হাউ উই থিঙ্ক ডিটারমাইন্স হাউ উই ফিল অ্যান্ড অ্যাক্ট। মানে আমরা যেভাবে চিন্তা করি ওভাবেই আমরা, আমাদের অনুভূতি গুলো হচ্ছে, ইমোশনস গুলো এক্সপ্রেস হচ্ছে না, ওভাবেই আমরা আচরণ করছি। এবার সেখানে যদি কোনো ডিফেক্ট হয়, মানে আমাদের থট প্রসেস, মানে কোনো তোমার সমস্যা নিয়ে তুমি এলে, সেখানে তোমার থট প্রসেসটাকে এনহ্যান্স করে, মডিফাই করে, কিছুটা চেঞ্জ করে তোমার ইমোশনস গুলোকে রেগুলেট করছে, এবং তার ফলে তোমার বিহেভিয়ার গুলোকে পরিবর্তন করার চেষ্টা করছে, অ্যাডাপটিভ বিহেভিয়ারে পরিবর্তন করার চেষ্টা করছে। সাইকোডাইনামিক থেরাপি, ইটস আ ভেরি ভাস্ট টপিক। জাস্ট মনে রাখো সিগমন্ড ফ্রয়েডের সাইকোডাইনামিক থেরাপি বেসিক্যালি, তোমরা নিশ্চয়ই তার নাম শুনেছো, তারা পাস্ট নিয়ে ডিল করে, আমার অতীতটাকে নিয়ে ডিল করে, এবং তারা আনকনসিয়াস মাইন্ড আর চাইল্ডহুড নিয়ে ডিল করে। আনকনসিয়াস মাইন্ড, আমার মনের মধ্যে 3টে ভাগ আছে, একটা হচ্ছে কনসিয়াস চেতন অবস্থা, একটা হচ্ছে সাবকনসিয়াস প্রাক চেতন, আর একটা হচ্ছে আনকনসিয়াস মাইন্ড। তো তারা আমাদের বেশিরভাগটা, ইটস লাইক, আমাদের যদি মাইন্ডটাকে তুমি একটা ডায়াগ্রামে করো, ইটস লাইক অ্যান আইসবার্গ।
ওকে, তো আইসবার্গ যেরকম দেখো পাহাড়ের জলের উপরে পাহাড়ের যেটুকুনি পোর্শন আমরা আইসবার্গ দেখতে পাই সেটা হচ্ছে তোমার 1/10 অফ দ্য টোটাল পোর্শন আর কি, বাদ বাকি 10 ভাগের 9 ভাগে কিন্তু সাবমার্স থাকে, আমরা দেখতে পাই না। টাইটানিক জাহাজটা এই জন্যই কিন্তু ধাক্কা খেয়েছিল, সে কিন্তু সেলার কিন্তু ক্যাপ্টেন অফ দ্য শিপ কিন্তু জানতো না যে ধাক্কা খেয়েছে, বাট পাহাড়টা তো এরকম তাই না, জলের তলায় কতটা ছড়িয়ে আছে সে জানে না। আমাদের আনকনসিয়াস মাইন্ডটাও মানে আমরা অনেক কিছু আমাদের অজান্তে আমাদের লাইফে ঘটে চলে, যেটা হয়তো আমরা কনসিয়াসলি অ্যাওয়্যার নই, আনকনসিয়াসলি ঘটে গেছে, এবং তার ফলেই কিন্তু অনেক সময় মানে সাইকোডাইনামিক থেরাপি বলে যে আনকনসিয়াসলি অনেক রকম ঘটনা ঘটে যায় আমাদের লাইফে, আমরা জানি না সচেতন অবস্থায়, সেগুলো কিন্তু কারণ হতে পারে আমাদের সাইকোলজিক্যাল ডিসঅর্ডার্সে। তো তাদের যা ফিলোসফি হচ্ছে যে এই যে কনফ্লিক্ট গুলো আনকনসিয়াসলি কনফ্লিক্ট মানে এরকম হতেই পারে যে আমরা তো সমাজের মধ্যে থাকি এবং অনেক সময় আমাদের অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা ডিজায়ার্স মনে জাগতেই পারে, যেটা হয়তো সোসাইটি সাপোর্ট করে না বলে ওটাকে আমরা রিপ্রেস করেছি, ঠিক আছে, অনুচিত বলেছি, সমাজ এটাকে স্বীকৃতি দেবে না, ইচ্ছাটা আমার আছে কিন্তু সমাজ আমাকে যেহেতু সাপোর্ট করবে না সেটাকে আমি দমিয়ে দিয়েছি। এই দমানাগুলো, এই রিপ্রেস ডিজায়ার ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো যখন অনেক বেশি জমে যায় তখন কিন্তু ওটা কি বলবো জামা কাপড় সুটকেসের মধ্যে ভরতে 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 যখন একদম চেপে যায় তখন ওটা ফেটে বেরিয়ে যায়, ভেঙে যায় ট্রলিটা। তো সেরকমই হচ্ছে, তো এইখানটা ওদের ফিলোসফি হচ্ছে যে ওই কনফ্লিক্ট গুলো পাস্টে যা ঘটেছে সেগুলোকেই রিজলভ করার চেষ্টা, যে কি কি কারণ পাস্টে কি কি হয়েছে যার জন্য তোমার এই কারেন্ট বিহেভিয়ার, যে বিহেভিয়ারটা ম্যালঅ্যাডাপটিভ কিংবা ঠিকঠাক নয়, সেইটার কারণ খুঁজে তারপরে তার সমাধানটাকে বার করার চেষ্টা করে সাইকোডাইনামিক থেরাপি। এইটুকুনি জানলেই যথেষ্ট। নেক্সটটাতে আছি হিউম্যানিস্টিক থেরাপি, ক্লায়েন্ট সেন্টার যেটাকে বলি। ক্লায়েন্ট সেন্টারের বেসিক ফোকাস হচ্ছে সেলফ। সেলফ মানে আমি নিজেকে এনহ্যান্স করছি, হ্যাঁ, আর এর সঙ্গে দেখো সেলফ অ্যাকচুয়ালাইজেশন। সেলফ অ্যাকচুয়ালাইজেশনের বেসিক মানেটা খুব শর্টে তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের ক্ষমতার যতটা আমাদের ক্যাপাবিলিটিস আছে তার পুরোটাই ইউটিলাইজেশন করা, ঠিক আছে। তো এবার হচ্ছে যে ক্লায়েন্ট সেন্টার থেরাপি কিংবা হিউম্যানিস্টিক থেরাপি ফোকাস করে যে আমাদের, তারা এইটাতে বিশ্বাসী যে আমাদের সবার মধ্যেই একটা না কি বলবো প্রবণতা আছে, জন্মগতভাবে একটা ইননেট ক্যাপাসিটি আছে যে আমরা নিজেদেরকেই নিজেরা হিল করব, যদি আমাদেরকে একটা সঠিক এনভায়রনমেন্ট সঠিক পরিবেশ দেওয়া হয় তাহলে সমস্যা যাই আসুক না কেন আমরা নিজেকেই নিজেদের হিল করার ক্যাপাসিটি কিন্তু রাখি, এবং সেটার দ্বারাই সেটার মাধ্যমেই কিন্তু এই থেরাপি অ্যাপ্রোচটা আমরা নিয়ে থাকি। এবার দেখো সাইকোথেরাপি কি করে আমাদের ব্রেনকে চেঞ্জ করে আর কি। প্রচুর রিসার্চে ইন্টারভেনশন হয়েছে, বায়োলজিক্যাল ইন্টারভেনশন টু সাইকোথেরাপি। রিসার্চ has shown that successful therapy can lead to physical changes in the brain। কি কি চেঞ্জেস করে দেখো, অ্যামিগডালা অ্যাক্টিভিটি গুলো ডিক্রিজ করে, যেটা নাকি অ্যালার্ম সিস্টেম আর কি, বিকামস লেস রিঅ্যাক্টিভ টু স্ট্রেস। স্ট্রেসের দ্বারা কিন্তু আমাদের অ্যামিগডালাটা যেটা ফ্লাইট অ্যান্ড ফ্লাইট রিয়াকশন সেটা কিন্তু কমে যায়। প্রিফ্রন্টাল কর্টেক্স কানেক্টিভিটি, যেটা লজিক্যাল ব্রেনের সঙ্গে যুক্ত, আমরা যে রিজনিং করি প্রবলেম সলভিং করি হায়ার লেভেল অফ থট প্রসেস করি, সেটা কিন্তু বিকামস বেটার অ্যাট রেগুলেটিং দ্য ইমোশনাল ব্রেন থ্রু থেরাপি দিয়ে আরো বেটার হয়। নিউরোজেনেসিস কি বলছে দেখো, ক্রনিক স্ট্রেস, প্রচুর দিন ধরে তুমি স্ট্রেসের সিচুয়েশনের মধ্যে আছো, সেখানে কিন্তু তোমার হিপোক্যাম্পাস পার্ট শ্রিঙ্ক করে যায়, এবং থ্রু থেরাপি স্ট্রেসকে রিডিউস করে কিন্তু তোমার এই রিপেয়ার্সগুলো আবার করা হয়, নিউরনস গ্রো করতে সাহায্য করে। ওকে, এবার দেখো কিভাবে হয় এই পুরো থেরাপিউটিক প্রসেসটা, খুব শর্টে তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে কিন্তু আমার এই সমস্যাটা সেটাকেই থেরাপিস্ট দেখছে না, এটার কারণ দেখছে, পুরো একটা ম্যাপের মতন তৈরি করছে যে কি কি কারণে ফ্যাক্টরস আন্ডারলাইন। ওকে, তো এখানে দেখো সবার প্রথমেই প্রিডিসপোজিং ফ্যাক্টর, যে তোমার কোনো জেনেটিক কোনো কারণ আছে নাকি সেটাকে আমি খুঁজে বার করছি, আমার লাইফ হিস্ট্রির আগে কোনো কারণ আছে নাকি। সেকেন্ডলি কোনো প্রেসিপিটেটিং ফ্যাক্টরস আছে নাকি। প্রেসিপিটেটিং ফ্যাক্টর মানে হচ্ছে তুমি যে কারেন্ট সিচুয়েশনসে আছো, দ্য রিসেন্ট স্ট্রেসফুল লাইফ ইভেন্ট দ্যাট ট্রিগার দ্য কারেন্ট ক্রাইসিস। মানে এই যে তোমার ক্রাইসিসটা স্টার্ট হলো, আমি আগেই বলেছি যে অনেক দিন ধরে চলতে 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 একবারে একটা জিনিসের ট্রিগার করছে আর কি। তো এখন যে সিচুয়েশনটা কি, লাইফের স্ট্রেসফুল
সিচুয়েশন, এমন কি স্ট্রেসফুল ঘটনা ঘটলো যার জন্য তোমার এটা অ্যারাইজ হলো। পারপেচুয়াল ফ্যাক্টরস হতে পারে, দেখো তোমার যে হ্যাবিট, অনেকের অনেক ব্যাড হ্যাবিটস থাকে, কিংবা এনভায়রনমেন্টটাই, পরিবেশটাই এমন থাকে যে সেটাকে তো তুমি এক্সটার্নাল ফ্যাক্টরসগুলোকে তো তুমি চেঞ্জ করতে পারবে না অনেক সময়। তো এই সিচুয়েশনের জন্য তোমার প্রবলেমটা অ্যারাইজ হচ্ছে এখানে, সেটাকে ভালো করে অ্যানালাইসিস করে। এবং লাস্টলি এই যে সমস্যাগুলো যে আমি দেখলাম যে এই কারণে হতে পারে, তার জন্য তোমার কি কি প্রোটেক্টিভ ফ্যাক্টরস আছে, তোমার কি কি ফ্যাক্টরস আছে চারপাশে যেটা তোমাকে হিল করতে পারে, প্রোটেক্ট করতে পারে। তোমার সাপোর্ট সিস্টেম, বেসিক্যালি আওয়ার স্ট্রেংথ অ্যান্ড সাপোর্ট সিস্টেম দ্যাট উইল হেল্প আস টু হিল। অবশ্যই আমার কাছের মানুষ, আমার বন্ধু বান্ধব, আমার ভালো চাওয়ার, ভালো চিন্তা করার লোকজন। আচ্ছা, কিভাবে এটা কাজ করে দেখো। প্রথমেই হচ্ছে যে থেরাপিউটিক অ্যালিয়েন্স হতে হবে আর কি, যা ক্লায়েন্ট মানে যে সমস্যা নিয়ে এসছে আর থেরাপির যে সমস্যার সমাধান করবে তার মধ্যে কিন্তু একটা বন্ড তৈরি হতে হবে। আদারওয়াইজ তুমি যদি তাকে নিজের কেউ বলে মনে না করো, একটু বিশ্বাস না করো, তুমি কিন্তু নিজের সবটা প্রকাশ করবে না। সবটা প্রকাশ না করলে কিন্তু সে সেই রুটসে গিয়ে কিন্তু তোমার সমস্যার সমাধান, তুমি অর্ধেকটা নিজের মধ্যে রাখছো, অর্ধেকটা বলছো, তাহলে সে পুরো সত্যটা তো না জানলে কি করে তোমার সমস্যার সমাধান করবে, তাই না? আচ্ছা, নেক্সটলি দেখো এমপ্যাথি, সমানুভূতি, মানে আই ফিল হাউ ইউ ফিল। সিম্প্যাথি আর এমপ্যাথির মধ্যে এটাই ডিফারেন্স হচ্ছে, সিম্প্যাথি তুমি করোনা করছো, এমপ্যাথি হচ্ছে তার জায়গায় গিয়ে তার ব্যথাটা তুমি অনুভব করছো। দ্য ফিলিং অফ বিং ট্রুলি সিন অ্যান্ড আন্ডারস্টুড। থেরাপিস্টকে এই এমপ্যাথাইজড হতে হবে, ক্লায়েন্ট যাতে বোঝে যে মাই থেরাপি এমপ্যাথাইজেস মি। ওকে, চলো এক্সপেক্টেন্সি, অবশ্যই মানে আমি যদি কোনো সমস্যা নিয়ে থেরাপিস্টের কাছে যাই, আমার তো একটা ফিলিং থাকবে, একটা হোপ থাকবে, একটা আশা থাকবে যে আমি আমার সমস্যা নিয়ে এসেছি, আমার সমাধান হবে, আমি এখান থেকে বেটার একটা লাইফে যেতে পারবো, অ্যাডজাস্টমেন্ট করতে পারবো ভালো করে। এই হোপটা না থাকলে কিন্তু আমি এগোতে পারবো না। আমি হয়তো কথা শুনছি, ও তো এমনই বলছে, এরকম একটা ফিলিং নিয়ে যদি আমি থাকি, আমি এগোতে পারবো না। লাস্টলি আ সেফ স্পেস মানে হচ্ছে নন জাজমেন্টাল এনভায়রনমেন্ট। মানে থেরাপি আর ক্লায়েন্টের মধ্যে অনেক রকম পার্থক্য থাকতে পারে, সে হয়তো অন্য একটা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, অন্য একটা ইকোনমিক স্ট্যাটাস থেকে এসছে, সেইখানটা যদি তোমাকে জাজ করে থেরাপিস্ট, সেখানে কিন্তু সম্পর্কটা মানে এই যে বন্ডের কথা আমি প্রথমে বললাম, এটা কিন্তু কখনোই তৈরি হবে না। সেই জন্য একটা নন জাজমেন্টাল একটা এনভায়রনমেন্ট কিন্তু সৃষ্টি করতে হবে থেরাপিস্টকে। আচ্ছা, এবার দেখো অ্যাসার্টিভনেস ট্রেনিং, খুব 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 ইম্পর্টেন্ট। খুব শর্টে অ্যাসার্টিভনেস ট্রেনিং হচ্ছে যে তুমি তোমার বক্তব্যটা রাখছো, তোমার কি চাহিদা সেটাকে তুমি বলছো মানুষের সামনে, কিন্তু অন্যের ক্ষতি না করে, অন্যের মন খারাপ না করে, ঠিক আছে? আচ্ছা, assertiveness training is a form of behavior therapy designed to help individual assert their own rights, যেটা আমি বললাম একটু আগে। এক্সপ্রেসিং দেয়ার থটস, তুমি তোমার থটস, ফিলিং, তোমার বিশ্বাসকে তুমি এক্সপ্রেস করছো ইন আ কি ডিরেক্ট, অনেস্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে। খুব যথাযথভাবে, খুব ডিরেক্টলি, তুমি খুব অ্যাপ্রোপ্রিয়েটভাবে, অনেস্টলি তুমি রিভিল করছো, নিজে এক্সপ্রেস করছো নিজের ফিলিংসগুলোকে, থটসগুলোকে, উইদাউট ভায়োলেটিং দ্য রাইটস অফ আদার্স। মানে অন্যের কোনো রকম অধিকারকে ক্ষতিগ্রস্ত না করে কিন্তু তুমি এই কাজটা করছো। আচ্ছা, এবার আরেকটুখানি ভালো করে বোঝাই। অ্যাসার্টিভনেস বুঝতে গেলে তোমাদের এই কনসেপ্টগুলো বুঝতে হবে, যাতে তুমি অ্যাসার্টিভনেসটাকে একটু আলাদা করতে পারো। চারটে স্টাইলস আছে কমিউনিকেশনের, দ্য কমিউনিকেশন স্পেকট্রামে। একটা হচ্ছে প্যাসিভ অ্যাগ্রেসিভ আর অ্যাসার্টিভ। ওকে, প্যাসিভটা কি দেখো, সে সব কিছুতেই হ্যাঁ, ওকে, মানে কোনো রকম কনফ্লিক্টে সে যায় না, তার গোলটা হচ্ছে টু অ্যাভয়েড কনফ্লিক্ট অ্যাট অল কস্ট। আর আন্ডারলাইন মেসেজ দেখো, মাই নিডস ডোন্ট ম্যাটার, ইউর্স ডু। মানে ওকে চলো, আমার না খেলেও হবে, তুমি খাচ্ছ তো, তুমি স্যাটিসফাইড তো, মানে অন্যকে খুশি করার একটা প্রবণতা। অ্যাগ্রেসিভটা ঠিক এটার উল্টো, সেটা হচ্ছে যে আমি খাবো, আমি নেবো, আমার সবটা, মানে ডমিনেটিং একটা নেচার, টু উইন অর ডমিনেট। এখানটা আন্ডারলাইন মেসেজ দেখো, মাই নিডস ম্যাটার, ইউর ডোন্ট। মানে আমি আমারটাই চাই, আমি নিজেকেই প্রাধান্য দেবো, তুমি কি, আমি তোমাকে চিনি না, এরকম একটা স্টাইল। প্যাসিভ অ্যাগ্রেসিভটা খুব 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 সাংঘাতিক, মানে এই চারটে টাইপের মধ্যে এটা সবচেয়ে ডেঞ্জারাস বেসিক্যালি।
উপর থেকে দেখায় যে আমি খুব নরম, আমি তোমার জন্যই আছি, ভেতরে ভেতরে কিন্তু সে নিজের স্বার্থটাই শুধু বোঝে। এখানটা দেখো, গোল হচ্ছে এদের টু গেট হোয়াট দে ওয়ান্ট উইদাউট ডিরেক্ট কনফ্লিক্ট, মানে সে নিজেরটা কিন্তু সে নিয়ে নিচ্ছে, হাসিল করে নিচ্ছে, কিন্তু সে কিন্তু ওপরে দেখাচ্ছে না, কোনো কনফ্লিক্টের মধ্যে না গিয়ে কিন্তু নিজেরটাকে পূরণ করে নিচ্ছে। এখানটা আন্ডারলাইন মেসেজ হচ্ছে আই উইল প্রিটেন্ড ইয়োর নিডস ম্যাটার, মানে তুমি আমার কাছে ইম্পর্টেন্ট সেটা সে ওপর থেকে দেখাচ্ছে, বাট আই উইল মেক ইউ পে ফর ইট লেটার, মানে আমি তো নিজেরটাই বুঝবো, তোমাকে আমি দেখাচ্ছি যে আমি তোমার জন্য আছি। তো ইটস ভেরি ডেঞ্জারাস অ্যান্ড ট্রিকি টাইপ অফ লাইক স্টাইল অফ কমিউনিকেশন, অ্যান্ড তোমাদের লাইক তোমরা যদি চিনতে পারো এরকম মানুষকে একটু অ্যাভয়েড করে চলাই ভালো। যাই হোক, অ্যাসার্টিভ এবার আসি আমি, সেখানটা হচ্ছে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, মানে আমরা দুজনেই কিন্তু ম্যাটার করি, তোমারটাও আছে আমারটাও আছে, মিলেমিশে থাকার একটা ব্যাপার। গোল হচ্ছে টু রিচ আ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, আর আন্ডারলাইন মেসেজ হচ্ছে উই বোথ ম্যাটার। আচ্ছা, এবার না কিভাবে তুমি অ্যাসার্টিভনেস টেকনিকটার মধ্যে দিয়ে যাবে সেটা খুব ইজিলি আমি ডিয়ার ম্যান টেকনিক নাম দিয়ে খুব সুন্দর করে ইজিলি যাতে তোমরা বুঝতে পারো শর্টে এটা একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে ডি স্ট্যান্ড ফর ডিসক্রাইব, মানে এরকম একটা সিচুয়েশন, মানে তুমি কিভাবে এফেক্টিভলি কমিউনিকেট করবে। ওই যে বললাম অ্যাসার্টিভ ট্রেনিং মানে হচ্ছে তুমি নিজেরটা স্পষ্ট করে বলছো, তোমার চাহিদা, তোমার ফিলিং, তোমার অনুভূতি, তোমার থট প্রসেস, কিন্তু অন্যকে তুমি কোনোভাবেই হার্ম করছো না। তো এখানটা হচ্ছে এরকম একটা সিচুয়েশন যদি আসে, তাহলে ডি ফর ডিসক্রাইব মানে হচ্ছে স্টেট দ্য ফ্যাক্ট অফ দ্য সিচুয়েশন উইদাউট জাজিং, মানে ইউ হ্যাভ আস্কড মি টু ওয়ার্ক লেট 3 times দিস উইক, মানে হয়তো এরকম একটা সিচুয়েশন যেখানে বস তার এমপ্লয়িকে বলেছে ওভারটাইম করতে, সেখানে সে স্পষ্টভাবে ডিসক্রাইব করছে, এটা চিন্তা করছে না যে অন্য কেউ কি ভাববে, এটাতে যেটা সত্যি কথা সেটাকেই সে স্টেট করছে যে আমাকে সপ্তাহে 3 বার কিন্তু ওভারটাইম করতে বলা হয়েছে। সেখানে এক্সপ্রেস, এখানে আই স্টেটমেন্ট, অ্যাসার্টিভনেসের খুব ইম্পর্টেন্ট একটা প্রসেস হচ্ছে ইউজ আই। ইউটা খুব ব্লেমিং হয়ে যায়, আই দিয়ে শুরু করা, যেরকম ইউজ আই স্টেটমেন্ট টু সে হাউ ইউ ফিল, যেরকম তুমি নিজেই বলছো আই ফিল ওভারওয়েলমড অ্যান্ড টায়ার্ড, মানে এই যে ওভারটাইম আমাকে করতে হচ্ছে সপ্তাহে 3 দিন, তুমি বলেছো আমি এটাতে প্রচণ্ড এক্সস্টেড, প্রচণ্ড টায়ার্ড ফিল করছি। অ্যাসার্ট 3 নম্বর হচ্ছে অ্যাসার্ট ক্লিয়ারলি আস্ক ফর হোয়াট ইউ ওয়ান্ট অর সে নো, মানে তুমি স্পষ্টভাবে এবার তোমার যা চাহিদা কিংবা যদি না বলতে হয় সেটা তুমি স্পষ্টভাবে বলো। এই সিচুয়েশনে দেখো ওই পার্সনটা কি বলছে, আই ক্যানট স্টে লেট টু নাইট, মানে আজকে আমার অসুবিধা হচ্ছে, আমি আজকে ওভারটাইম করতে পারবো না, আমি রাত্রেবেলা বেশি রাত থাকতে পারবো না। পরেরটা হচ্ছে রিইনফোর্সমেন্ট আর ফর, সেখানে তুমি কি করছো এক্সপ্লেন দ্য বেনিফিট টু দ্য আদার পার্সন ইফ দে কোঅপারেট, মানে তুমি বলছো যে আজকে যে আমি থাকছি না সেটার কি কি বেনিফিট আমি হতে পারে এর দ্বারা। ফর এক্সাম্পল ইফ আই লিভ নাও আই উইল বি রিফ্রেশ অ্যান্ড মোর প্রোডাক্টিভ টুমরো, মানে আজকে যদি আমি তাড়াতাড়ি চলে যাই, আমার কোনো একটা ইমার্জেন্সি আছে আমি থাকতে পারছি না, কিন্তু আজকে যদি আমি তাড়াতাড়ি চলে যাই কালকে আমি খুব ফ্রেশলি সকালবেলা এসে কাজটা করতে পারবো। তুমি সেটা কিন্তু তাকে রিইনফোর্স করছো আর কি, এভাবে তুমি তাকে চেঞ্জ করার চেষ্টা করছো আর কি, মানে পজিটিভিটিটা বলে। নেক্সট হচ্ছে মাইন্ডফুল, মানে তুমি যেটা তোমার বক্তব্য স্পষ্ট করে বলেছো সেখানেই যাতে তুমি স্টিক থাকো। সেখানে হচ্ছে স্টে ফোকাসড অন ইউর গোল, ডোন্ট গেট ডিস্ট্রাক্টেড বাই আদার দেয়ার এক্সকিউজেস অর ডাইভার্সনস, মানে হয়তো তোমার বস তুমি যেটা বললে সেটাতে বলছে না আজকে প্লিজ আর একটু অনুরোধ করছে, হয়তো আর একটু বলছে যে এই টাস্কটা কমপ্লিট করতেই হবে, আজকে ডেডলাইন আছে, নানা রকম কারণ সে বলতে পারে, কিন্তু তোমাকে কিন্তু মাইন্ডফুল থাকতে হবে, মানে তোমার যে ফোকাস ছিল, গোল ছিল, তোমার গোলটা কি ছিল যে আজকে তুমি ওভারটাইম করবে না, সেখানেই কিন্তু তোমাকে দৃঢ় থাকতে হবে, সেখানেই স্টিক থাকতে হবে। এ ডিয়ার ম্যানের মধ্যে এম এর পরে এ এফ হচ্ছে অ্যাপিয়ার কনফিডেন্ট। কনফিডেন্ট মানে হচ্ছে তোমার যে কথাবার্তার স্টাইল সেটা কিন্তু অপর মানুষের সামনে বোঝাতে হবে যে ইউ আর স্পিকিং কনফিডেন্টলি। ফর এক্সাম্পল কীভাবে তুমি কনফিডেন্ট দেখাবে, মেনটেনিং আই কন্ট্যাক্ট অ্যান্ড আ স্টেডি টোন অফ ভয়েস, এভাবে কিন্তু তুমি দেখাবে যে what you are saying you actually mean it what you say. লাস্টলি ডিয়ার ম্যানের নেগোশিয়েট, তুমি একটা নেগোসিয়েশনে আসছো, সেখানে হচ্ছে বি উইলিং টু গিভ টু গেট ইফ নেসেসারি, মানে তুমি যে কোনো কিছু একটা চাইছো, মানে তোমাকে ওভারটাইম করতে বলছে, তুমি সেটাতে রাজি হলে না, এবার তার এগেনস্টে যদি তোমাকে কিছু রিটার্নে দিতে হয় সেটাতেও তুমি রাজি, তোমাকে থাকতে হবে, গিভ অ্যান্ড গেট পলিসি। সেখানটা তুমি হয়তো এই সিচুয়েশনে তুমি বলছো আই কান্ট স্টে টু নাইট, যেটা তুমি অলরেডি বলেছো সেখানেই তুমি স্টিক আছো,
কিন্তু তার সঙ্গে তুমি বলছো এটাও, বাট আই ক্যান কাম ইন 30 মিনিটস আর্লি টুমরো, কিন্তু কালকে আমার শিডিউল টাইমের 30 মিনিট আগে আমি একটু আগে এসে কাজগুলোকে শেষ করে দিতে পারবো। এভাবে তুমি একটা নেগোসিয়েশনে আসছো। তো এই প্রসেসে ডিয়ার ম্যান টেকনিকে কিন্তু ইউ ক্যান ট্রাই টু বি অ্যাসার্টিভ। ওকে, আচ্ছা, রিল্যাক্সেশন টেকনিক হচ্ছে একটা স্ট্রাকচার্ড প্র্যাকটিস। রিল্যাক্সেশন টেকনিক শুধুমাত্র আমি টিভি দেখে, মুভি দেখে, গান গেয়ে এইভাবে যে রিল্যাক্স করছি তা নয়, এটা কিন্তু একটা অ্যাক্টিভ প্রসেস। কি করে দেখো, দ্যাট সিগনালস আওয়ার নার্ভাস সিস্টেম টু শিফট ফ্রম ফ্লাইট রিয়াকশনস, মানে ফাইট ফ্লাইট রিয়াকশনস। আর বললাম সিচুয়েশনে হয় তুমি ফেস করছো, না হলে তুমি ওখান থেকে পালিয়ে যাচ্ছ, যেটা কিনা সিম্প্যাথেটিক সিস্টেম, সেখান থেকে কিন্তু তুমি এই রিল্যাক্সেশন টেকনিকে রেস্ট অ্যান্ড ডাইজেস্ট, মানে প্যারাসিম্প্যাথেটিক একটা ব্যালেন্স স্টেটে কিন্তু তুমি নিজেকে নিয়ে আসছো এই পদ্ধতির মাধ্যমে। আচ্ছা, এখানে দেখো কি কি ভাবে তুমি এই রিল্যাক্সেশন টেকনিকটা নিজের মধ্যে আনতে পারবে। খুব শর্টে আমি 3টে প্রসেস এখানে ডিসক্রাইব করেছি। একটা হচ্ছে তুমি ব্রিদিং প্রসেসের মধ্যে দিয়ে করতে পারো, বক্স ব্রিদিং। ফর এক্সাম্পল, তুমি ইনহেল করছো 4 সেকেন্ড, নিজে ধরে রাখছো সেই ব্রিদিংটাকে 4 সেকেন্ড, তারপরে তুমি এক্সেল করছো 4 সেকেন্ডের জন্য, তারপরে আবার এমটি মানে নিঃশ্বাসটা ছেড়ে তুমি আবার হোল্ড করছো, আবার সেটাকে রিপিট করছো। এভাবে তুমি বক্স ব্রিদিংয়ের মাধ্যমে তুমি রিল্যাক্স করতে পারো নিজেকে। আর একটা হতে পারে যে পিএমআর, যেটাকে আমরা বলি প্রোগ্রেসিভ মাসেল রিল্যাক্সেশন, যেখানটা হচ্ছে তুমি প্রচণ্ডভাবে টেন্স করছো নিজের মাসেলসগুলোকে, এবং সেই টেন্স করে পয়েন্ট করে মনে করো পায়ের নখের কিংবা হাঁটুর মাসেলসটাকে তুমি ভিজুয়ালাইজ করে কিছুটা টেন্স করলে, উত্তেজিত করলে, এবং আবার করে সেটাকে কাম ডাউন করছো, নিজের মনেই বলছো যে ওটা একটু ঠান্ডা হচ্ছে, শিথিল হচ্ছে। তো এইভাবে স্টার্টিং অ্যাট ইউর টোজ অ্যান্ড মুভিং টু আপ টু ইউর ফেস, tense each muscles group as hard as you can for 5 seconds and then release the tension for 10 seconds. এইভাবে কিন্তু আমরা মাসেল রিল্যাক্সেশন করতে পারি। পরেরটা হচ্ছে তুমি তোমার স্ট্রেস থেকে নিজেকে ডাইভার্ট করছো। পরের টেকনিকটা হচ্ছে অন্য কিছুতে ফোকাস করো। কিভাবে দেখো, দ্য 5 4 3 2 1 গ্রাউন্ডিং টেকনিক্স। অ্যাংজাইটি যাদের হয় তাদেরকে শিফট করা হয় এভাবে, যেরকম তুমি তোমার ফোকাসটাকে রিয়ালিটি, যে বাস্তব যে সিচুয়েশনটা, ওয়ারি সিচুয়েশনটা, অ্যাংশিয়াস সিচুয়েশনটা, সেখান থেকে তুমি নিজেকে ডিট্যাচ করছো। কিভাবে দেখো, 5 থিংস ইউ ক্যান সি। হট করে তোমাকে বলা হলো যে 5টা জিনিস তুমি চারিদিকে কি দেখছো বলো তো, তোমার ফট করে ফোকাসটাই কিন্তু চেঞ্জ হয়ে গেল। সেরকমভাবে 4 থিংস ইউ ক্যান টাচ। কি কি তোমার চারপাশে তুমি 4টে জিনিস যেটাকে তুমি ছুঁতে পারো, অনুভব করতে পারো। 3 থিংস দ্যাট ইউ ক্যান হিয়ার, তুমি 3 রকমের আওয়াজ কি কি শুনতে পাচ্ছ, তখন তুমি ওখানটা ফোকাস করবে যে কি কি আওয়াজ দেখি তো কিছু শুনতে পাওয়া যাচ্ছে কিনা। 2 থিংস ইউ ক্যান স্মেল, কোনো গন্ধ পাচ্ছ কি, 2টো গন্ধ এমন বলো তো যেটা তুমি পাচ্ছ। এই সময় হয়তো তুমি পাশের দোকান থেকে বিরিয়ানির গন্ধ পাচ্ছ, এরকমও হতে পারে। এবং 1 থিং ইউ ক্যান টেস্ট, মানে এখানে কি কোনো একটা জিনিস আছে যেটা স্বাদ তুমি নিতে পারো, যেটা টেস্ট তুমি নিতে পারো। এইভাবে বেসিক্যালি যারা খুব অ্যাংজাইটি ডিসঅর্ডার্সের মধ্যে থাকে তাদের জন্য এটা খুব ভালোভাবে অ্যাপ্লিকেবল টু শিফট দ্য ফোকাস ফ্রম দ্য রিয়ালিটি। Okay, last technique to heal ourselves mentally is biofeedback. এটাকে আমরা মাইন্ড বডি টেকনিকও বলি। বেসিক্যালি আমাদের বডিতে ইলেকট্রডস ফিট করে যেই অ্যাকশনসগুলো ইনভলেন্টারি, ফর এক্সাম্পল মনে করো আমাদের হার্ট রেট, আমাদের যে নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস, যেগুলো আমাদের কন্ট্রোলের বাইরে, সেগুলোতে যদি কোনো ইমব্যালেন্সেস হয় তখন আমাদেরকে ইলেকট্রডস ফিট করে স্ক্রিনের মধ্যে দেখায় যে কি ইরেগুলারিটি আছে, এবং সেটা দেখে থেরাপিস্টের মাধ্যমে ওটাকে আমরা নিজেরাই কিছু কিছু এক্সারসাইজ করে, কিছু কিছু চেঞ্জেস, বডিলি চেঞ্জেস এনে আমরা নিজেরাই সেটা স্ক্রিনের মাধ্যমে দেখি যে ওটা আবার করে ব্যালেন্স ফর্মে আসছে কিনা। Biofeedback, it's a mind-body technique that utilizes electronic monitoring to relay information about the body's involuntary functions. এই যে বললাম যেটা আমাদের কন্ট্রোলে নেই সেরকম ফাংশনস, ইটস লাইক আ সাইকোলজিক্যাল মিরর, মানে তুমি নিজেকেই নিজে দেখতে পাচ্ছ তোমার ইনভলেন্টারি অ্যাকশনস যদি কিছু ইরেগুলারিটি হয় সেটা তুমি নিজেই কিন্তু মনিটরে দেখতে পাচ্ছ, সেই জন্য এটাকে সাইকোলজিক্যাল মিরর বলছে। ইট অ্যালাউজ আস টু সি ইন্টারনাল ফিজিওলজিক্যাল প্রসেসেস ইন রিয়েল টাইম so that we can learn to control them consciously, যাতে আমি ওই অ্যাক্টিভিটিসগুলো, ইনভলেন্টারি অ্যাক্টিভিটিসগুলো
ইরেগুলারিটিস যদি থাকে সেটাকে আমরা কন্ট্রোল করতে পারছি নিজেরাই নিজের মনিটরে দেখে। নর্মালি our heart rate, skin temperature and blood pressure happens automatically, মানে involuntary. Biofeedback makes these invisible signals visible. এই যে বললাম, তুমি দেখতে পাচ্ছ এই যে স্ক্রিনের ফটোটাতে দেখো, এখানটা ইলেকট্রক্স ফিট করে দেওয়া আছে এবং সে নিজেই কিন্তু নিজের স্ক্রিনে দেখতে পাচ্ছে। Through graphs on the screen or audible through tones giving us a data we need to manipulate, মানে এখানটা ডেটাটা যেটা ভিজিবল হচ্ছে হয়তো শুনতেও পাচ্ছ এবং তারপরে ওটার ম্যানিপুলেশন চেঞ্জেস দরকার আছে কিনা সেটা থেরাপিস্টই তোমাকে প্রসেসগুলো বলে দেবে। ওকে, এবার দেখো বায়োফিডব্যাক লুপ কি কি প্রসেসে হচ্ছে। দ্য প্রসেস ফলোস a specific 4-step cycle that relies on the brain ability to learn through immediate reinforcement. সবার প্রথমেই হচ্ছে ডিটেক্ট হচ্ছে, মানে তোমার কিছু যদি অ্যাবনর্মালিটিস থাকে সেটা তো আগে ডিটেক্ট করতে হবে। এই জন্য সেন্সেস ইলেকট্রোডস আর প্লেসড অন ইউর স্কিন টু মেজার সিগন্যালস, মানে সিগন্যালগুলো মেজার করছে লাইক মাসেল টেনশনস অর ব্রেন ওয়েভস। পরেরটা হচ্ছে অ্যাম্পলিফিকেশন। তোমার কম্পিউটারের মধ্যে এই কম্পিউটার প্রসেসেস দিস টাইনি ইলেকট্রিক্যাল সিগন্যালস, আমার কম্পিউটার সেই সিগন্যালসগুলো প্রসেস করছে। নেক্সট হচ্ছে তারপরে প্রসেসিং করার পরে কী করছে, মনিটরে দেখাচ্ছে, সে ফিডব্যাক দিচ্ছে যে কীরকম পজিশনে তুমি আছো, তোমার ঠিকঠাক হচ্ছে কিনা সব কিছু। দ্য ইনফরমেশন ইজ প্রেজেন্টেড টু ইউ ইনস্ট্যান্টলি ভাইয়া মনিটর ওর আ সাউন্ড। সে তোমাকে বলে দিল, যখনই বলে দিল তুমি বুঝতে পারলে তোমাকে কোথায় ঠিক অ্যাডজাস্টমেন্টটা করতে হবে। তো লাস্ট পয়েন্টটাই অ্যাডজাস্টমেন্ট, যেখানে ইউ ইউজ রিল্যাক্সেশন অর মেন্টাল ইম্যাজিনারি, মানে তুমি ইম্যাজিন করো মেন্টালি, মানে যাই করবে তোমাকে থেরাপিস্টের গাইডেন্সেই তোমাকে বলে দেবে কি করতে হবে। টু চেঞ্জ দ্য সিগন্যালস, মানে ওই সিগন্যালসগুলোকে চেঞ্জ করা মানে তোমার সেই সিগন্যালগুলো আবার ব্যাক টু নর্মালে আনার চেষ্টা করতে হবে, নিজেই করতে হবে। বলে দেবে তোমাকে থেরাপিস্ট কি করতে হবে। when the graph goes down or the tone changes, your brain recognizes the success and begins to internalize the feelings of that physiological shift, মানে ওই যে তুমি যে চেঞ্জেসগুলো করছো স্ক্রিনেই সেটা ভিজিবল হচ্ছে যে তুমি করতে পারছো কি পারছো না, ব্যালেন্স ফর্মে আসছে কি আসছে না। ওকে, এবার কিছু কিছু টাইপস অফ বায়োফিডব্যাক আমরা জেনে নেবো। নিউরোফিডব্যাক, যেটা কিনা কি করে ব্রেনের ওয়েভস নিয়ে তার কাজ, এখানে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিস ইন দ্য ব্রেন সেটা মেজার করছে এবং এটা ইউজড হয় এডিএইচডি। এডিএইচডি একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, যেটাকে আমরা ফুল ফর্মে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি বলি। পিটিএসডি আগেই বলেছি এপিলেপসির জন্য ইউজ হয়। হার্ট রেট ভেরিয়েবিলিটি, যেখানে আমার হার্টবিটের যদি কোনো চেঞ্জেস হয়, ভেরিয়েশনস হয়, তখন আমরা এটা এই হার্ট রেট ভ্যারিয়েবিলিটি দিয়ে আমরা এটা মেজার করি। এটা ইউজড হয় বেসিক্যালি তোমার অ্যাংজাইটি, ডিপ্রেশন কিংবা হাই ব্লাড প্রেশার যাদের আছে তাদের। মাসেল টেনশন, যেটাকে আমরা ইলেকট্রোমায়োগ্রাফি বলি, যেটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি মাসেল কন্ট্রাকশন যেটা করে আর কি, সেটা মেজার করছে। ক্রনিক পেন কিংবা হেডেকের জন্য আমরা এই বায়োফিডব্যাকটা ইউজ করি। থার্মাল বায়োফিডব্যাক, টেম্পারেচার, সেটা হচ্ছে ব্লাড ফ্লো, স্কিনের মধ্যে ব্লাড ফ্লো, সেইটা আমাদের মেজার করা হচ্ছে। আমরা বেসিক্যালি এটা মাইগ্রেন আর রেনর ডিজিজের জন্য ইউজ করি। রেনর ডিজিজ হচ্ছে ব্লাড ফ্লোটা অনেক সময় না হলে ফিঙ্গার্সের কালার চেঞ্জ হয়ে যায় অনেক সময়, তো দ্যাট ইজ বেসিক্যালি রেনল্ডস ডিজিজ। আর লাস্টলি সোয়েট গ্ল্যান্ড গ্যালভানিক স্কিন রেসপন্স, জিএসআর আমরা বলি, যেটা স্কিনের টেম্পারেচার আমরা মেজার করি, যেটার দ্বারা নাকি আমরা ফোবিয়াতে, স্ট্রেসে কিংবা ইমোশনাল রেগুলেশনসে অনেক সময় আমাদের স্কিনের গালের টেম্পারেচার ওঠানামা করে, অনেক স্ট্রেস ফিল করলে আমরা ঠান্ডা হয়ে যাই, তো সেটাই এখানে ইউজড হয় স্ট্রেস ফোবিয়া মেজার করার জন্য। সো উই হ্যাভ কাম টু অ্যান এন্ড। আমরা একটা কোয়েশ্চেন আনসার ডিসকাস করে নেবো। আজকে যে টপিকগুলো করলাম সবার প্রথমে 2 মার্কসের কোয়েশ্চেন একটু ডিসকাস করি। নেম দ্য বায়োলজিক্যাল রিস্ক ফ্যাক্টরস কজিং মেন্টাল ইলনেস। কী কী বায়োলজিক্যাল ফ্যাক্টরস আছে মেন্টাল ইলনেসের জন্য। হোয়াট ডু মিন বাই স্ট্রেসফুল লাইফ ইভেন্ট? স্ট্রেসফুল লাইফ ইভেন্ট মানে কি বোঝো? কাউন্সিলিং কি? হোয়াট ইজ কাউন্সিলিং? হোয়াট ইজ meant by assertive training? assertive training মানে কি? mention 2 ways of relaxing yourself. নিজেকে রিল্যাক্স করার জন্য কি কি পদ্ধতি তুমি নিজেই
অবলম্বন করতে পারো। লাস্টলি হোয়াট ইজ নিউরো ফিডব্যাক, নিউরো ফিডব্যাক মানে কি বোঝো, লাস্ট স্লাইডেই আমি বললাম তোমাদের 3 মার্কসের কোয়েশ্চেন এরকম আসতেই পারে তোমাদের, হাউ ফ্যামিলি কনফ্লিক্ট অ্যান্ড ডোমেস্টিক ভায়োলেন্স ক্যান বি আ এনভায়রনমেন্টাল রিস্ক ফর মেন্টাল ইলনেস, মেন্টাল ইলনেসের জন্য ডোমেস্টিক ভায়োলেন্স কীভাবে নেগেটিভলি ইম্প্যাক্ট করে, ফ্যামিলি কনফ্লিক্ট এইসব। হাউ ইজ অ্যাংজাইটি রিলেটেড টু সাবস্টেন্স অ্যাবিউজ, সাবস্টেন্স অ্যাবিউজ আর অ্যাংজাইটির মধ্যে কি সম্পর্ক সেটা তোমাদের লিখতে হবে। হোয়াট হ্যাপেন্স ইন আ কাউন্সিলিং সেশন, কাউন্সিলিং সেশনে অ্যাকচুয়ালি কী হয়। হাউ সাইকোথেরাপি চেঞ্জেস দ্য ব্রেন, ব্রেন কীভাবে চেঞ্জ হয় ব্রেনের মধ্যে থ্রু দ্য প্রসেস অফ সাইকোথেরাপি, এটা তোমাদের লিখতে হবে। হোয়াট ইজ রিল্যাক্সেশন টেকনিক, রিল্যাক্সেশন টেকনিক মানে কি বোঝো, বায়োফিডব্যাক কীভাবে কাজ করে, হাউ ডাজ বায়োফিডব্যাক ফর। তো এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে 3 মার্কসের জন্য। এবার উই আর কামিং টু দ্য 4 মার্কস কোয়েশ্চেন। হাউ আনএমপ্লয়মেন্ট ক্যান বি আ সাইকোলজিক্যাল ট্রমা, কীভাবে একটা ট্রমা হতে পারে সাইকোলজিক্যালি আনএমপ্লয়মেন্ট, সেটা তোমাদের লিখতে হবে। হোয়াট ডাজ দ্য ভার্নাবিলিটি স্ট্রেস মডেল সে, অলরেডি ডায়াস্থেসিস মডেলও নামেও সেটা পরিচিত, কি বলছে সেটা। হোয়াট আর দ্য ফিজিক্যাল টেকনিক ফর ইম্প্রুভিং মেন্টাল ওয়েলবিং, মেন্টাল ওয়েলবিং ইম্প্রুভ করার জন্য ফিজিক্যাল টেকনিক কী কী, সাইকোলজিক্যাল টেকনিক কী কী, হোয়াট আর দ্য সাইকোলজিক্যাল টেকনিক ফর এনহ্যান্সিং ইউর মেন্টাল ওয়েলবিং। মেনশন দ্য এনভায়রনমেন্টাল টেকনিক টু ইম্প্রুভ আওয়ার মেন্টাল ওয়েলবিং, কী কী এনভায়রনমেন্টাল টেকনিক আমরা অ্যাপ্লাই করতে পারি ইম্প্রুভমেন্টের জন্য মেন্টালি। মেনশন দ্য কোয়ালিটিস অফ আ গুড কাউন্সেলর শুড পজেস, একটা গুড কাউন্সেলর কী কী কোয়ালিটিস হতে পারে। 6 মার্কস কোয়েশ্চেন ক্যান বি লাইক দিস, হাউ জেনেটিক প্রিডিসপোজিশন ক্যান বি আ রিস্ক ফ্যাক্টর ইন মেন্টাল ওয়েলবিং, জেনেটিক প্রিডিসপোজিশন আমাদের জেনেটিক্যালি কী কী প্রবণতা রিস্ক ফ্যাক্টর হতে পারে তার জন্য। হোয়াট আর দ্য নেগেটিভ এফেক্টস অফ ডোমেস্টিক ভায়োলেন্সের কী কী নেগেটিভ প্রভাব, নেতিবাচক প্রভাব কী কী হতে পারে এটার জন্য। ডিসক্রাইব দ্য টাইপস অফ সাইকোথেরাপিস ইউজ, তোমাদের যে মেন সাইকোথেরাপিসগুলো পড়ালাম ওটাই তোমরা লিখবে। হাউ ইজ অ্যাসার্টিভনেস ডিফারেন্ট ফ্রম প্যাসিভ অ্যান্ড অ্যাগ্রেসিভনেস, অবশ্যই এটাও তোমরা পড়েছো, খুব ভালো করে লিখতে পারবে আশা করি। ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপস অফ বায়োফিডব্যাক, ডিফারেন্ট টাইপস অফ বায়োফিডব্যাক সেটাও তোমরা এখানে 6 মার্কসের কোয়েশ্চেনে আসতে পারে। হাউ ক্যান ইউ লার্ন টু বি অ্যাসার্টিভ, কীভাবে তোমরা অ্যাসার্টিভ হতে পারো, ডিয়ারম্যান টেকনিক, যেটা আমি খুব সুন্দরভাবে ইজিলি তোমাদেরকে বুঝিয়েছি সেটা তোমরা লিখবে। আচ্ছা চলো ক্লাসটা একটু পজিটিভ নোটে শেষ করি। নাথিং ইজ পার্মানেন্ট ইন দিস ওয়ার্ল্ড, নট ইভেন আওয়ার সরোস। চার্লি চ্যাপলিন খুব আমাদেরকে হাসাতো, কিন্তু তিনি এই গভীর ডেপথ কথাটা বলেছেন এবং এটা নিয়েই, এই পজিটিভিটি নিয়েই আমাদেরকে চলতে হবে। আমরা মেন্টাল ওয়েলবিং তো পড়লাম, শুধু এটা পড়া নয়, এটা জীবনে অ্যাপ্লাই করতে পারলেই কিন্তু আসল সার্থকতা আমাদের সবার হবে। তো খুব ভালো করে পড়াশোনা করো, ভালো করে থেকো। তোমাদের সঙ্গে আবার আমার ক্লাস 12-এ দেখা হবে। চলো টাটা।